ইউ স্টুপিড! আপনি কি অন্ধ? উল্টো পথে বাইক চালাচ্ছেন কেন? আর আমার গাড়ির সামনে এভাবে ব্রেক কষার সাহস কে দিল আপনাকে? আরে ম্যাডাম, আপনি তো দেখি কথা বলার আগে গালি প্র্যাকটিস করেন। পার্কিং তো পাবলিক প্রপার্টি। আপনার গাড়ি সাদা বলে কি রাস্তা আপনার বাপের হয়ে গেছে? আমি বাইক এখানে রাখবো, এটাই আমার স্টাইল। আপনার স্টাইল আপনার পকেটে রাখুন। আমি এই ডিপার্টমেন্টের লেকচারার। আপনি কি আমার পরিচয় জানেন? চিনছি তো, আপনি হলেন সেই হিটলার ম্যাডাম, যার ভয়ে ডিপার্টমেন্টের কাকও ওরা বন্ধ করে দেয়। তা ম্যাডাম, আপনার গাড়ির চাকা তো আমার বাইকের টায়ার স্পর্শও করেনি। এত চিল্লাইলে তো আপনার মেকআপের ফাটল দেখা যাবে। নীলিমা চৌধুরী সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে আসা অত্যন্ত কড়া মেজাজের লেকচারার। তার কাছে নিয়মই শেষ কথা। আর আর্য, সে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ইয়ারের সেই ছাত্র যার উপস্থিতিতে ডিসিপ্লিন কমিটি পদত্যাগ করার চিন্তা করে। এদের দুজনের পরিচয় কোনো রোমান্টিক জায়গায় নয়, বরং এক ভয়াবহ টক্করের মাধ্যমে। সকাল 9টা, নীলিমা তার সাদা রঙের ব্যান্ড নিউ গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঢুকলেন। ঠিক তখনই আর্য তার একটা বিশাল আওয়াজ করা বাইক নিয়ে উল্টো দিক থেকে এসে নীলিমার গাড়ির একদম সামনে ব্রেক কষল। নীলিমা ভয়ে ব্রেক কষতে গিয়ে সিট বেল্টের চাপে থমকে গেল। গাড়ি থেকে নেমে চশমা ঠিক করতে করতে ধমক দিলেন। ওদিকে আর্য হেলমেট খুলে আয়েশ করে বাইকে বসে থেকে তর্ক করছিল। কথায় না পেরে নীলিমা রাগে কাঁপতে কাঁপতে চলে যান সেখান থেকে। সাথে অবাক হনও ভীষণ, কারণ আজ অবধি কারো এত সাহস হয়নি যে তার মুখে মুখে এভাবে কেউ তর্ক করে। নীলিমা ক্লাসে ঢুকলেন, মুড একদম অফ। তিনি রাস্তা দিয়ে টেবিলে জোরে বাড়ি দিলেন। সবাই সোজা হয়ে বসল, শুধু আর্য পেছনে বেঞ্চে বসে একটা বড় লাল কাঁচামরিচ চিবোচ্ছে। নীলিমা সেটা লক্ষ্য করলেন। আজ আমাদের প্রথম ক্লাস। আমি নিয়ম ভাঙা পছন্দ করি না, মিস্টার আর্য। আপনি ক্লাসের ভেতরে কি খাচ্ছেন? আর্য ঝাল লেগে মুখ লাল করে বলে, ম্যাডাম, কাঁচামরিচ। সকালবেলা ঝাল না খেলে আমার মগজের জং পরিষ্কার হয় না। আর আপনি যা মেজাজ দেখাইছেন পার্কিংয়ে, ওটা হজম করতে কাঁচা মরিচই সেরা ওষুধ। গেট আউট! এক্ষুনি ক্লাস থেকে বের হয়ে যান। আমি আপনাকে ডিবার করব। আপনার মতো অসভ্য স্টুডেন্ট আমার ক্যারিয়ারে দেখিনি। বের হব কেন ম্যাডাম? আমি তো বেতন দিয়ে ভর্তি হয়েছি। আপনি পড়ান, আমি কাঁচামরিচ দিয়ে আপনার লেকচার হজম করি। আর ডিবার করবেন? করেন। আমার ডিবার হওয়ার ফাইল জমা দিতে দিতে আপনার কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু আর্য সোজা হবে না। এই এই ছেলে আর একটাও কথা বলবে না। বেরোন বেরোন ক্লাস থেকে এক্ষুনি। হারি আপ! ম্যাডাম, এটা ভালো করলেন না। আমারে আপনি চিনেন না। চিনি না মানে? কে আপনি? কোন গুন্ডা মাফিয়া নাকি কোনো কোটিপতি বাবার বকে যাওয়া ছেলে? কোনটা বেয়াদব একটা? বের হন! পুরো ক্লাস থমথমে পরিবেশ তৈরি হয়। আর্য চোখ রাগে লাল হয়ে যায়। সে চুপচাপ চলে যায় বাইরে। ক্লাস শেষে ক্লাসের বাইরে করিডোরে আর্যর বন্ধু নাসির আর মন্টু তাকে নিয়ে কথা বলতে থাকে। ভাই মন্টু, তোর দোস্তের বোঝা। ম্যাডাম কিন্তু এইবার ডিসি স্যারে জানাইবো। ম্যাডাম যখন রেগে যায় তখন উনি কাউকে চেনে না। আরে নাসির ভাই, আর্য তো পাগল। ও একবার এক পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে দাঁত মাজছিল। ওরে বুঝানো মানে পাথরে মাথা গোটা। তুই বরং ম্যাডামকে বলিস একটু সাবধানে থাকতে। আর্যর মাথায় কোনো তার নেই। দুপুরে নীলিমা লাইব্রেরিতে এক কোণায় বসে রিসার্চ পেপার পড়ছেন। আর্য সেখানে এসে তার ঠিক উল্টো দিকে চেয়ারে বসল। সে বড় একটা সাউন্ড বক্সে হালকা আওয়াজে গান ছেড়ে দিয়েছে। আর্য, এটা লাইব্রেরি। এখানে গান শোনা নিষেধ। গান না ম্যাডাম, এটা হলো কনসেন্ট্রেশন মিউজিক। আপনি ওসব বোরিং পেপার পড়েন, আমি একটু বিরহী গান শুনি। আপনার মতো রাগী ম্যাডামের পাল্লায় পড়ে আমার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আপনি আপনার মন ভাঙলে আমি খুশি হব। আপনি কি চান আমি সিকিউরিটি ডাকি? ডাকেন। সিকিউরিটির সাথে আমার অনেক দিনের দোস্তি। ওরা আমার সাথে বসে
গান শুনবে। ম্যাডাম আপনি এত অহংকার করেন কেন? একটু কি হাসা যায় না? আপনার হাসি দেখলে তো মনে হয় দুনিয়া থেকে সব টেনশন পালাইতো। আমি আপনার সাথে হাসতে আসিনি। আপনার রোল নাম্বার কত? আপনার সব প্র্যাকটিক্যাল মার্কস আমি 0 দেব। 0 তো আমার ফেভারিট নাম্বার ম্যাডাম। 0 থেকেই তো হিরো হওয়া যায়। আপনি 0 দেন, আমি আপনার গাড়ির চাকার হাওয়া বের করে 0 করে দেব, হিসাব বরাবর। নীলিমা সেখান থেকে উঠেই চলে গেল, কারণ এই ছেলে শুধরাবার না তা তিনি বুঝে গেছেন। আর অযথা ঝামেলা করার ইচ্ছেও তার নেই। নীলিমা জলি আপার সাথে বসে লাঞ্চ করছেন। আর্য পাশ দিয়ে যাওয়ার সময় জলি আপার প্লেটে এক গাদা ঝাল আচার দিয়ে দিল। আরে আরজা, এটা কি করলি? আপা, আপনি বেশি মিষ্টি খান তাই একটু ব্যালেন্স করে দিলাম। আর নীলিমা ম্যাডামকে দিলেন না? উনি তো সারাক্ষণ তিতা কথা বলেন। ওনার তো এই মুহূর্তে তেঁতুলের আচার দরকার। নীলিমা খাবার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে। আর্য, আপনি সব সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি কি জানেন আপনার এই তেরামির ফল কি হতে পারে? কি হবে? সর্বোচ্চ আপনি আমাকে আপনার স্লেভ বানিয়ে রাখবেন, তাতেও আমি রাজি। অন্তত আপনার এই সুন্দর রাগী মুখটা তো সারাদিন দেখতে পারবো। ও মাই গড, দিস বয় জাস্ট। বের হন এখান থেকে। হামে তুমসে হো গায়া প্যার। গেট আউট। সকালবেলা নীলিমা চৌধুরী তার নীল রঙের শাড়ি পরে আর চোখে রেবন চশমা দিয়ে গটগট করে ক্যাম্পাসে ঢুকছেন। তার পেছনে ফাইল হাতে নাসির ঘামছে। অন্যদিকে আর্যর গ্যাং আজ গেটের সামনেই আড্ডা দিচ্ছে। আর্যর পাশে বসে আছে টিনা, যে আর্যর জন্য এতটাই পাগল যে আর্যর বাইকের চাকার ধুলো দিয়ে সে মাঝে মধ্যে কপালে টিপ পড়ে। নীলিমা ক্লাসে ঢুকলেন। আর্য আর টিনা একই বেঞ্চে বসে হাসাহাসি করছে। নীলিমার চোখ রাগে ছোট হয়ে এলো। মিস্টার আর্য, এটি কি পার্ক? ক্লাসের ভেতরে ফিসফিস কেন? আর টিনা, আপনার মন কি পড়ার টেবিলে নাকি আর্যর প্রোফাইল পিকচারে? ম্যাম, আরজু আমাকে একটু জোকস বলছিল। আপনি তো সারাক্ষণ বোরিং লেকচার দেন, তাই একটু বিনোদন নিয়েছিলাম। নীলিমা টেবিল চাপড়ে উঠে রাগে। বিনোদন বিনোদন নিতে চাইলে সিনেমা হলে যান। আর আর্য, আপনার পকেটে ওটা কি? জলপাই? আপনি কি এখানে আচার বানাতে এসেছেন? আরে না ম্যাডাম, জলপাই খাচ্ছি কারণ আপনার কথাগুলো খুব তিতা। একটু টক না খাইলে তিতা হজম হয় না। টিনা, ম্যাডামকে একটা জলপাই দে তো, ওনার মেজাজটা একটু বেশি কড়া আছে। খবরদার টিনা, আপনি যদি আর্যর সাথে তাল মেলান তবে আপনার ইন্টারনাল মার্কস আমি কেটে নেব। আর আর্য, আপনি এক্ষুনি এই জলপাইয়ের আটিগুলো নিয়ে জাস্ট ডাস্টবিনে ফেলে যান। বিকাশ পেছন থেকে ফিস ফিস করে। ম্যাম, আটি দিয়ে তো গাছ হয়। আর্য ভাই তো ক্লাসে বাগান বানাতে চায়। ক্লাস শেষে নীলিমা তার গাড়ি নিয়ে বের হচ্ছেন। রাস্তার মাঝখানে আর্য তার বাইকটা আড়াআড়িভাবে দাঁড় করিয়ে টিনার সাথে সেলফি তুলছে। নীলিমা বারবার হর্ন দিচ্ছে কিন্তু আর্য সরছে না। নীলিমা গাড়ি থেকে নেমে চিৎকার করে। আর্য, আপনি কি রাস্তার ইজারা নিচ্ছেন? বাইক সরান বলছি। ম্যাডাম দেখুন লাইটিং কত সুন্দর আসছে। টিনা বলল এই পোস্টটা নাকি কিলার। আপনি চাইলে মাঝখানে দাঁড়াতে পারেন, আমরা একটা ত্রিভুজ প্রেমের সেলফি তুলব। না না আরজু, ম্যামের সাথে সেলফি কেন? ম্যাম তো সব সময় রাগী মুখ করে থাকেন, ছবি নষ্ট হয়ে যাবে। নীলিমা রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বলে। টিনা, আপনি আপনার লিমিট ক্রস করছেন। আর আর্য, আপনি যদি এক্ষুনি বাইক না সরান আমি ট্রাফিক পুলিশ ডাকবো। ডাকেন, পুলিশ আসলে আমি বলবো ম্যাডাম আমার বাইকের প্রেমে পড়ে রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন। পুলিশ তো আপনার চেহারা দেখেই বুঝবে আপনি কতটা ঝগড়াটে। সর সর, আরজু ছেড়ে দে, আর ঝগড়া বাড়াস না, উনি চলে যাক। ওরা পথ ছেড়ে দিলে ম্যাডাম চলে যায়। বিকালে নীলিমা ক্যান্টিনে কফি খাচ্ছিল। নাসির পাশে দাঁড়িয়ে বকা খাচ্ছিল। আর্য চুপি চুপি এসে নীলিমার চেয়ারের পেছন থেকে তার হ্যান্ডব্যাগটা সরিয়ে নিল। ব্যাগ নিয়ে সে সোজা লাইব্রেরির ছাদে চলে গেল। নীলিমা পার্স না পেয়ে চিৎকার করে। নাসির, আমার ব্যাগ কোথায়? ওখানে আমার ড্রাইভ আর ঘরের চাবি ছিল। ম্যাম, আমি তো দেখি নাই, মনে হয় আরজু ভাই নিয়েছে।
ওরে একটু আগে ওইদিকে ঘুরঘুর করতে দেখছি। নীলিমা রাগে কাঁপতে কাঁপতে লাইব্রেরির ছাদে গেলেন। দেখলেন আর্য সেখানে নীলিমার ব্যাগ খুলে তার লিপস্টিক দিয়ে নিজের হাতে আঁকিবুকি করছে। আর্য, আপনি আমার ব্যাগ চুরি করেছেন? আপনি কি পকেট মার? চুরি না ম্যাডাম, ইনভেস্টিগেশন। আপনার ব্যাগে তো একটা চকলেটও নাই, শুধু ফাইল আর ফাইল। আপনি কি রোবট? আর এই যে আপনার লিপস্টিক, এটা তো একদম রক্তবর্ণ। আপনি কি মানুষ কামড়ান? আমার লিপস্টিক দিন আর আমার ঘরের চাবি দিন। চাবি দেব, কিন্তু একটা শর্তে। আপনি কাল ক্লাসে নীল শাড়ি পরে আসবেন না। নীল শাড়িতে আপনাকে বেশি সুন্দরী লাগে, আর তখন আমার ঝগড়া করতে কষ্ট হয়। আপনি কাল পচা কালো একটা ড্রেস পরে আসবেন। টিনা পিছন থেকে এসে বলে, আর্য, তুমি ম্যামের লিপস্টিক নিয়ে কি করছো? দাও আমাকে ওটা। ম্যাম রাগে কিছু বলতে যাবে তার আগে টিনা ম্যামের কাছে সব দিয়ে হাত জোর করে বলে, সরি ম্যাম, সরি। ওর তরফ থেকে আমি সরি। ও একটু পাগল, আপনাকে আর বিরক্ত করবে না, এই কথা দিয়েছি। মনে থাকে জানো, এইবারের মতো মাফ করলাম। হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামলো। নীলিমা তার গাড়ি পর্যন্ত যাওয়ার আগেই ভিজে গেলেন। রাস্তার এক কোণে বড় একটা গর্তে পানি জমে আছে। আর্য তার বাইক নিয়ে সজোরে সেই কাদার উপর দিয়ে চলে গেল। কাদা ছিটকে নীলিমার দামি শাড়ি আর মুখে মাখামাখি হয়ে গেল। আর্য, আপনি ইচ্ছে করে এটা করলেন। আপনি একটা মানুষ না, আপনি একটা জানোয়ার। নীলিমা প্রায় কেঁদে দিচ্ছিলেন। আর্য বাইক থামিয়ে ফিরে এসে বলে, আরে ম্যাডাম, এটা তো মার্ক থেরাপি। আপনার স্কিন গ্লো করবে। আপনি তো সবসময় ফ্রেশ থাকেন। একটু কাদা মাখলে আপনার অহংকারটা একটু কমবে। টিনা বাইকের পেছনে বসে হাসতে হাসতে বলে, ম্যাম, আপনাকে তো এখন একদম কর্দমাক্ত সিনেমার ভিলেনের মতো লাগছে। তোরা দুজন, আমি তোদের ছাড়বো না। কাল ভিসি স্যারের রুমে তোদের তলব হবে। নীলিমা বাসে ফিরে গোসল করে আয়নার সামনে দাঁড়ায়। তার মেজাজ এতটাই খারাপ যে তিনি ডিনারের প্লেট ভেঙে ফেলেন। আর্যর এই তেরামি তার সহ্যর ক্ষমতার বাইরে। তিনি নাসিরকে ফোন দিলেন। নাসির, কাল সকালে আর্যর যে অ্যাসাইনমেন্ট আছে ওটা ডাস্টবিনে ফেলে দাও। আর শোনো, আর্যর বাইকের চাকার হাওয়া বের করার জন্য লোক রেডি করো। ম্যাম, কাজটা কি ঠিক হবে? আর্য ভাই তো খেপে গেলে ক্যাম্পাস মাথায় তুলবে। তুলুক, আমি ওকে বুঝিয়ে দেব নীলিমা চৌধুরী কে ঘাটানো মানে আগুনের সাথে খেলা করা। পরের দিন সকাল 9টা। আর্য ক্যাম্পাসে এসেই দেখল তার বাইকের 2 চাকার হাওয়াই নেই। আর তার অ্যাসাইনমেন্টের খাতাটা নোটিশ বোর্ডে পিন দিয়ে আটকানো, যেখানে নীলিমা লাল কালি দিয়ে বড় করে লিখে রেখেছে, ফেল ডিউ টু ব্যাড ক্যারেক্টার, অর্থাৎ চরিত্র খারাপ বলে ফেল। ও ম্যাডাম, তো দেখি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ঠিক আছে নীলিমা চৌধুরী, আপনি যদি বাঘিনী হন তবে আমি হলাম বাঘ শিকারী। বিকাশ, মন্টু, এদিকে আয়। আজ ম্যাডামের ক্লাসে আমরা এমন কিছু করব যে উনি ক্লাস নিতে ভুলে যাবেন। কি করবা ভাই? বোম মারবা? না, আজ আমরা ক্লাসে বাজি ফুটাবো আর ম্যাডামের চেয়ারে আঠা লাগিয়ে দেব। দেখি উনি কত বড় ম্যাজিস্ট্রেট। সকাল 9:15। নীলিমা আজ একটি সাদা দামি জামদানি শাড়ি পরে অফিসে ঢুকছেন। তার চোখে আজ বিজয়ের হাসি, কারণ তিনি আর্যর হিরোগিরি খতম করে দিয়েছেন। অন্যদিকে আর্যর চোখে আজ শয়তানি বুদ্ধি। সে মন্টু আর বিকাশকে নিয়ে ভোরেই ক্লাসরুমে ঢুকেছিল। নীলিমা ক্লাসে ঢুকলেন। আর্য পেছনে বেঞ্চে বসে খুব নিরীহ মুখে বই উল্টাচ্ছে। টিনা তার পাশে বসে নীলিমাকে দেখে মুখ ভেঙাচ্ছে। নীলিমা বিজয়ের বেশে তার হাইব্যাক রিভলিং চেয়ারে বসলেন। গুড মর্নিং ক্লাস। আশা করি কলেজের রেজাল্ট দেবে। কারোর কারোর শিক্ষা হয়েছে, বিশেষ করে যারা পড়াশোনার চেয়ে তেরামি বেশি মনোযোগ দেন। নীলিমা চেয়ারে হেলান দিয়ে বসতে একটা অদ্ভুত চটচট শব্দ হলো। তিনি পাত্তা দিলেন না। লেকচার দিতে গিয়ে তিনি উঠে দাঁড়াতে চাইলেন, কিন্তু পারলেন না। তার শাড়ি চেয়ারের সাথে একেবারে লেপ্টে গেছে। এটা কি হচ্ছে? আমি উঠতে পারছি না কেন? ম্যাডাম, লেকচার কি বসেই দেবেন, নাকি আজ আপনি চেয়ারের প্রেমে পড়েছেন যে একদম আঠার মতো লেগে আছেন? ম্যাম, আধুনিক বিজ্ঞানে এটাকে বলে বন্ডিং। আপনারা চেয়ারের বন্ডিংটা আজ হেভি লাগছে। নীলিমা রাগে মুখ লাল করে জোরাজোরি করতে
গিয়ে বুঝলেন চেয়ারে সুপারগ্লু আর ইঁদুর ধরার আঠা মেশানো হয়েছে। আর্য, এটা আপনি করেছেন? নাসির নাসির কোথায়? নাসির ভাই তো এখন ক্যান্টিনে ডালপুরি খাচ্ছে। আর ম্যাডাম, আমি কেন করব? আমি তো আপনার চরিত্র খারাপ স্টুডেন্ট। আমি তো ক্লাসে শুধু বসে থাকি। আপনি বরং চেয়ারটাকে ইনভেস্টিগেশন করুন। নীলিমা কোনো মতে চেয়ার থেকে আলাদা হতে পারছেন না। টিনা এই সুযোগে আর্যর কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলো। দেখো আর্য, ম্যামের শাড়িটা তো ছিঁড়ে যাবে। কি দামি শাড়ি পরে ভাব দেখাতে আসছিলেন, এখন তো চেয়ার নিয়ে বাসায় যেতে হবে। টিনা, আপনি আপনার লিমিট ক্রস করছেন। আর আর্য, আপনি যদি এক্ষুনি এই আঠা পরিষ্কার না করেন, আমি এক্ষুনি পুলিশ ডাকবো। পুলিশ ডাকার দরকার নাই ম্যাডাম, এই যে পাউডার আর তেল নিয়ে আসছি। কিন্তু এটা তো আপনার গায়ে মাখিয়ে দিতে হবে। আমি কি হাত দেব? আপনি তো আবার বলবেন আমি অসভ্যতা করছি। আর্য এগিয়ে গিয়ে নীলিমার ঠিক সামনে দাঁড়ালো। নীলিমার রাগী চোখ আর আর্যর তেরা চোখের মিলন হলো। আর্য এক গাদা পাউডার নীলিমার শাড়ির নিচে ছিটিয়ে দিল, যাতে সাদা ধোয়া পুরো ক্লাসে ঢেকে গেল। নীলিমা কেসে একাকার। নীলিমা কমপ্লেন করার কথা ভাবে, কিন্তু আর্যর বাবা বিশাল বড়লোক, এ কলেজের সভাপতি, তাই বিচার পাবেন না ভেবে চুপ মেরে যান। দুপুরে নীলিমা লাইব্রেরিতে গেছেন শান্তি খুঁজতে, নিরিবিলি বসে কাজ করবেন। তিনি তার ল্যাপটপ অন করতে দেখলেন স্ক্রিনে সেভারে বড় বড় করে লেখা, আই অ্যাম এ ঝালখোর ম্যাডাম। শুধু তাই নয়, ল্যাপটপের স্পিকার থেকে উচ্চস্বরে বেবি শার্ক গান বাজতে শুরু করলো। নীলিমা ল্যাপটপ বন্ধ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে বলে, উফ, এটা কে করলো? আর্য, আমি জানি আপনি এখানে কোথাও আছেন। লাইব্রেরির আলমারির আড়াল থেকে আর্য বের হয়ে এলো, তার হাতে একটা রিমোট কন্ট্রোল। ম্যাডাম, ল্যাপটপটাও বুঝে গেছে আপনার ভেতরে ঝালের অভাব নাই। গানটা কেমন? আপনার পার্সোনালিটির সাথে একদম যায় না। আর্য চৌধুরী, আমি আপনাকে আজই রেস্ট্রিকশন করব। আর্য চৌধুরী, আমি আপনাকে আজই রাস্ট্রিকেট করব। আপনি আমার পার্সোনাল ল্যাপটপ হ্যাক করেছেন। হ্যাক না ম্যাডাম, ব্লুটুথ কানেক্ট করছি। আপনার পাসওয়ার্ড তো খুব সোজা ছিল, নীলিমা দ্য গ্রেট। এত অহংকার পাসওয়ার্ডেও রাখেন কেন? তখনই টিনা সেখানে এসে দাঁড়ালো। আর্য, তুমি ম্যামের সাথে এত কথা কেন বলছো? চলো আমরা ফুচকা খেতে যাই। ম্যাম তো সারাদিন ল্যাপটপ নিয়েই থাকুক। টিনা, আপনি আপনার ক্লাসে যান। আর আর্য, আমার চাবি দিন। আমার ড্রয়ারের চাবি আপনি নিয়েছেন। আর্য চাবি দিয়ে গান গাইতে গাইতে চলে গেল। নীলিমা এবার ঠিক করলেন তিনি আর্যকে জব্দ করবেন। তিনি ক্যান্টিন বয় সালাম ভাইকে ডেকে আর্যর স্পেশাল ডালপুরিতে এক গাদা তেঁতুল টক আর অতিরিক্ত ঝাল মিশিয়ে দিতে বলেন। আর্য আয়েশ করে ডালপুরিতে কামড় দিল। নীলিমা এক কোণে বসে জয়ের হাসি হাসছেন, কিন্তু আর্য এক কামড় দিয়েই বুঝলো একটা সমস্যা। সে ডালপুরিটা না ফেলে উল্টো নীলিমার দিকে এগিয়ে এলো। ম্যাডাম, আজকের ডালপুরিটা হেভি টেস্ট, আপনি একটু ট্রাই করবেন? আপনি তো সবসময় মিষ্টি কথা বলেন, একটু ঝাল খেলে ব্যালেন্স হবে। না ধন্যবাদ, ওটা আপনার জন্য স্পেশাল বানানো হয়েছে। ও, তার মানে আপনি আমার জন্য স্পেশাল অর্ডার দিয়েছেন। এত ভালোবাসা রাখবো কোথায়? আর্য হুট করে ডালপুরিটা নীলিমার মুখের কাছে নিয়ে এলো। নীলিমা পিছাতে গিয়ে পেছনে জলি আপার গায়ের ওপর বলেন। জলি আপার হাতের চা নীলিমার সাদা শাড়িতে পরে একাকার। ও মা নীলিমা, তুমি তো আজ একদম খালি খেয়ে ফেললে। চিৎকার করো আর্য। আর্য, আমি তোমাকে জ্যান্ত কবর দেব। বিকেলবেলা নীলিমা তার গাড়ি নিয়ে বের হতে গিয়ে দেখলেন গেটের সামনে আর্য আর তার দলবল ফুটবল খেলছে। আর্য এক লাথিতে বলটা এসে সোজা নীলিমার গায়ের উইন্ডোর স্ক্রিনে লাগলো। সামনে একটা ফাটল দেখা দিল। নীলিমা গাড়ি থেকে নেমে বলে, আর্য, আপনি কি পাগল? আমার দামি গাড়ির গ্লাস ভেঙে দিলেন। আরে ম্যাডাম, এটা তো গোল হয়েছে। আপনার গাড়ি তো গোলপোস্টের মতো মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি কি করব? টিনা আর্যর হাত ধরে বলে, আরে আর্য, বাতাও না। ম্যামের গাড়ি তো অনেক পুরনো হয়ে গেছে, এখন একটা নতুন কিনতে পারবে এই উছিলাই। নীলিমা টিনার দিকে তেড়ে গিয়ে বলে, পুরনো? টিনা, আপনি কি জানেন এই গাড়ির দাম কত? আপনার বাবার 3 মাসের বেতন দিলেও এটা কেনা যাবে না। ও, তার মানে টাকার গরম দেখাচ্ছেন। ঠিক আছে ম্যাডাম, কাল থেকে আমি রিক্সা নিয়ে আপনার পেছনে পেছনে আসব। দেখি আপনি কত বড় বড় কথা বলেন। নীলিমা বাসায় ফিরে নিজের রুমে দরজা বন্ধ করে দিলেন। তার সাদা দামি শাড়িটা নষ্ট হয়েছে, চেয়ারে আঠা লেগেছিল।
এখন গাড়ির গ্লাসও ভাঙ্গা। তিনি ডুকরে কেঁদে উঠলেন। তার মনে হচ্ছে আর্য তাকে সবার সামনে ছোট করছে। তিনি তার ডায়েরিতে লিখলেন, আর্যকে আমি শেষ করে দেব, হয় ও থাকবে না হয় আমি। ঠিক তখনই তার ফোনে একটা ছোট্ট মেসেজ এলো। আর্য পাঠিয়েছে, ম্যাডাম, রাগ কমলে গ্লাসটা সারিয়ে নেবেন। আর হ্যাঁ, পাউডারটা কিন্তু দামি ছিল। আমার পকেট মানি সব শেষ। কাল অফিসে টিফিনটা কিন্তু আপনি খাওয়াবেন। এই ছেলের চামড়া আমি টেনে ছিঁড়ব। পরদিন সকালে নীলিমা অফিসে এসে দেখলেন তার রুমে দরজায় একটা বড় পোস্টার মারা। সেখানে নীলিমার একটি ছবি বিকৃত করে আঁকা হয়েছে। মাথায় শিং লাগানো, নিচে লেখা, বাঘিনী ম্যাডাম হতে সাবধান। পুরো ক্যাম্পাসে স্টুডেন্টরা সেখানে দাঁড়িয়ে হাসাহাসি করছে। নীলিমা পোস্টারটা ছিঁড়তে ছিঁড়তে বলে, নাসির, আর্যকে আমার রুমে ডাকুন এক্ষুনি। ম্যাম, আর্য ভাই তো ক্লাসে নাই। উনি নাকি আপনার জন্য শান্তি মিছিল বের করছে ক্যাম্পাসে। কি আমাকে যাতা বলে করে আমার নামে শান্তি মিছিল? এই ছেলে আমার লাইফ হেল করে দেবে আল্লাহ। সকালবেলা নীলিমা চৌধুরীর চোখে আজ ডার্ক সার্কেল। কাল রাতে আর্যর মেসেজ আর নিজের অপমানের কথা ভেবে তিনি এক ফোঁটাও ঘুমাতে পারেননি। তিনি আজ ঠিক করেছেন সোজা ডিন স্যারের কাছে গিয়ে আর্যর টিসি কাটিয়ে দেবেন। কিন্তু আর্যর মাথায় যে অন্য বুদ্ধি খেলছে সেটা নীলিমা কল্পনাও করতে পারেনি। নীলিমা রাগে ফুঁসতে ফুঁসতে ডিন স্যারের রুমে ঢুকলেন। পেছনে নাসির ফাইল নিয়ে কাঁপছে। ভেতরে গিয়ে দেখলেন আর্য আগে থেকে সেখানে বসে ডিন স্যারের সাথে চা খাচ্ছে আর হাসি করছে। স্যার, আপনি এই অসভ্য ছেলেটার সাথে চা খাচ্ছেন? ও আমার গাড়ির গ্লাস ভেঙেছে, আমার চেয়ারে আঠা লাগিয়েছে, এমনকি আমার ল্যাপটপ হ্যাক করেছে। বসুন নীলিমা, আর্য আমাকে সব বলেছে। ও বলল ওর ফুটবলের শট ভুল করে আপনার গাড়িতে লেগেছে এবং ও সেজন্য খুব অনুতপ্ত। এমনকি ও আপনার গাড়ির গ্লাস ঠিক করার জন্য ওর জমানো টাকা দিতে চাইছে। আর্য একদম নিরীহ চেহারার মতো মুখ করে বলে, হ্যাঁ স্যার, আমি তো ভুল স্বীকার করছি, কিন্তু ম্যাডাম তো আমাকে জ্যান্ত কবর দেওয়ার হুমকি দিচ্ছেন। আমি খুব ভয়ে আছি স্যার। মিথ্যাবাদী, ও একটা চরম মিথ্যুক। স্যার, আমি ওর রাস্টিকেশন চাই। দেখুন নীলিমা, সামনে এক্সাম, এর সময় কাউকে বের করা যায় না। তবে আমি একটা সমাধান বের করেছি। আর্যর রেজাল্টটা খুব খারাপ। আপনি যেহেতু এই সাবজেক্ট এক্সপার্ট, তাহলে আগামী 1 মাস আর্য প্রতিদিন বিকেলে আপনার বাসায় গিয়ে স্পেশাল কোচিং নেবে। এটা আপনার দায়িত্ব ওকে শুধরানোর। নীলিমা চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠলেন। কি, আমার বাসায় এই বানরটা আমার ড্রয়িং রুমে বসে পড়াশোনা করবে? অসম্ভব। খেল শুরু ম্যাডাম। এখন আপনার কিচেন থেকে বেডরুম সবখানে আর্যর রাজত্ব চলবে। ডিপার্টমেন্টের করিডোরে টিনা আর্যর পথ আটকালো। সে সব শুনেছে। আর্য, তুমি ওই হিটলার ম্যাডামের বাসায় যাবে পড়তে? কেন? আমি কি তোমাকে পড়াতে পারি না? তুমি কি ইচ্ছে করে ওনার কাছে যাচ্ছ? আরে টিনা, এটা তো দাবার চাল। ম্যাডাম আমাকে ফেল করানোর ধান্দা করছে, তাই আমি ওনার ঘরে ঢুকে ওনার কোশ্চেন পেপারই চুরি করব, বুঝলি? আমার বিশ্বাস হচ্ছে না। ওই ম্যাডাম বুড়ি হলে কি হবে, সারাক্ষণ সাজগোজ করে থাকে। তুমি যদি ওনার প্রেমে পড়ে যাও? প্রেম? বাঘ আর ছাগলের কোনোদিন প্রেম হয়? আমি যাচ্ছি ওনার রক্তচাপ বাড়াতে, তুই জাস্ট মজা দেখ। বিকেল 5টা। নীলিমা তার ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছেন। হুট করে বাইরে বিকট আওয়াজে বাইকের হর্ন বাজলো। আর্য ঢুকলো। পরনে ছেঁড়া জিন্স আর একটা ছেন্ডো গেঞ্জির ওপর জ্যাকেট, হাতে একটা ছোট ব্যাগ যার ভেতর থেকে উকি দিচ্ছে এক প্যাকেট চানাচুর। হ্যালো ম্যাডাম, আপনার ছাত্র চলে এসেছে। ঘরটা তো বেশ সাজানো, কিন্তু বাতাসটা খুব ভারী। একটু গান ছাড়লে হতো না? চুপচাপ এই চেয়ারে বসুন, আর আপনার ব্যাগ থেকে চানাচুর বের করবেন না। আমার সোফা নোংরা হলে আপনাকে দিয়ে পরিষ্কার করাবো। আরে ম্যাডাম, আপনার আতিথেয়তা তো খুব খারাপ। একটু চা বিস্কুট দেবেন না? পড়াশোনা কি খালি পেটে হয়? নাসির, ওকে এক গ্লাস পানি দিন। ব্যাস, এবার এই ম্যাথগুলো সলভ করুন। নীলিমা পড়তে দিলেন, কিন্তু আর্য ম্যাথ করার বদলে খাতায় পাতায় নীলিমার একটা কার্টুন আঁকতে শুরু করলো। সেখানে নীলিমাকে দেখা যাচ্ছে একটা বিশাল ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে। নীলিমা কিচেনে গেছেন নিজের জন্য নুডলস বানাতে। আর্য পড়ার টেবিল ছেড়ে চুপি চুপি কিচেনে ঢুকে পড়ল। নীলিমা যখন মশলা দিতে যাবেন, আর্য পিছন থেকে একটা বিকট শব্দ করলো। ভাও।
নীলিমা ভয়ে লাফিয়ে উঠে মশলার ডিব্বা ফেলে দিলেন। আর্য, আপনি এখানে কি করছেন? আপনি কি চোর? দেখছিলাম আপনি বিষ মেশাচ্ছেন কি না। আপনার রান্নার হাত কেমন? গন্ধ তো ভালোই, একটু টেস্ট করি। আর্য চামচ ছাড়াই কড়াই থেকে এক পিস সবজি তুলে মুখে দিল। নীলিমা রাগে কাঁপতে কাঁপতে আর্যর হাত চেপে ধরলেন। বেরিয়ে যান আমার কিচেন থেকে, এক্ষুনি। হাতটা ছাড়ুন ম্যাডাম, আপনার হাত তো দেখি বরফের মতো ঠান্ডা। এত রাগ মনে পুষলে তো হার্ট অ্যাটাক হবে। নীলিমার বাসার বাইরে বিকাশ আর মন্টু নজরদারি করছে। দোস্ত, আর্য ভাই তো ভিতরে গেছে প্রায় 1 ঘন্টা। ম্যাডাম কি ওরে রান্না করে খাওয়াচ্ছে নাকি মার দিচ্ছে? মার দিলে তো আর্যর চিলানো শব্দ আসতো। আমার তো মনে হয় আর্য ভাই ম্যাডামের সব মেকআপ বক্সে ভেতরে তেলবোকা ভরে দিয়েছে। ঠিক তখনই আর্য বারান্দায় এসে ইশারায় দেখালো মিশন সাকসেসফুল। সে নীলিমার পিওর দামি ফুলদানিটা জানালার পাশে এমনভাবে রেখেছে যে বাতাস আসলেই ওটা পড়বে। আর্য নীলিমার সামনেই বসেই টিনাকে ফোন দিল এবং লাউড স্পিকার অন করলো। হ্যাঁ টিনা, বলো। না রে, ম্যাডাম তো খুব আদর করে পড়াচ্ছেন। এই তো একটু আগে আমাকে নিজ হাতে জলপাই খাইয়ে দিলেন। নীলিমা চোখ কপালে তুলে। আমি আপনাকে জলপাই খাইয়েছি? আর্য, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। টিনা ফোনের ওপার থেকে চিৎকার করে। ম্যাম, আপনি আমার আর্যকে জলপাই খাওয়াচ্ছেন কেন? ওটা তো আমি ওকে কাল দেব বলে কিনেছি। আপনি কি ওর উপর নজর দিচ্ছেন? টিনা, আপনি আর আর্য দুজনেই পাগল। আমি ফোন রাখছি। হঠাৎ করে নীলিমার পাশে লোডশেডিং হলো। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। নীলিমা অন্ধকারে খুব ভয় পান। তিনি চেয়ার থেকে উঠতে গিয়ে কার্পেটে পা পিছলে পড়ে যেতে নিলেন। আহা, আর্য আপনি কোথায়? আলো জ্বালান। আর্য অন্ধকারে নীলিমার খুব কাছে গিয়ে বলে। ম্যাডাম, ভয় পাচ্ছেন? আপনি তো বাঘিনী, বাঘ কি অন্ধকার ভয় পায়? এই যে ধরুন আমার হাত। অন্ধকারে আর্য নীলিমার হাত শক্ত করে ধরল। নীলিমা তখন এতটাই ভয় পেয়েছিল যে তিনি আর্যর হাত ছাড়লেন না। ঠিক তখনই আর্য তার ফোনের টর্চটা জ্বালালো। নীলিমা দেখলেন আর্য তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। ম্যাডাম, আপনার অহংকারটা কিন্তু অন্ধকারের কাছে হেরে গেল। এই যে দেখুন, আপনার হাত কাঁপছে। নীলিমা হাতটা ঝটকা দিয়ে সরিয়ে নিয়ে বলল, গেট আউট। আজ আর পড়াশোনা হবে না। আপনি এক্ষুনি আমার বাসা থেকে চলে যান। সকালবেলা নীলিমা চৌধুরী আজ চোখে কালো চশমা আর কড়া ইস্ত্রি করা অফ হোয়াইট শাড়ি পরে অফিসে এসেছেন। গতকালের সেই হাত ধরার ঘটনাটা তিনি মন থেকে মুছতে চাইছেন, কিন্তু আর্য আজ ক্যাম্পাসে এসেই বাইক নিয়ে ঘোষণা দিচ্ছে। নীলিমা গাড়ি থেকে নামতে দেখলেন আর্য একটা মেগাফোন হাতে নিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে আছে। পাশে বিকাশ আর মন্টু ঢোল বাজাচ্ছে। শুনুন এলাকাবাসী, আমাদের হারকিপ্টে ডিপার্টমেন্ট অবশেষে দয়া করেছে। আগামী পরশু আমরা যাচ্ছি সিলেটে। আর এই ট্যুরের ইনচার্জকে জানেন? আমাদের সবার প্রিয় রাগী, মিষ্টি এবং জাদরেল নীলিমা ম্যাডাম। নীলিমার আগে কটমট করে এগিয়ে এসে বলে, আর্য, এটা কি ধরনের অসভ্যতা? মেগাফোন বন্ধ করুন। ট্যুরের নোটিশ বোর্ডে দেওয়া আছে। আপনার মাইকিং করার দরকার নেই। আরে ম্যাডাম, আপনার মতো সাইলেন্ট মানুষকে একটু লাউড করতেই তো আমার এই আয়োজন। ট্যুরে গিয়ে কি আপনি আমাদের শুধু পড়াশোনা করাবেন, নাকি একটু গান বাজনাও হবে? ট্যুরে গিয়ে আমি আপনাদের ডিসিপ্লিন শেখাবো। আর মিস্টার আর্য, আপনি যদি একটাও নিয়ম ভাঙেন তবে আপনাকে সিলেটে ফেলে রেখেই আমরা ফিরে আসব। অফিসের ভেতরে নীলিমা ট্যুরের লিস্ট বানাচ্ছে। টিনা সেখানে এসে হুট করে ঢুকে পড়ল। ম্যাম, আমি শুনেছি আর্য নাকি বাসে আপনার পিছনে সিটে বসবে। এটা হতে পারে না। আমি আর্যর পাশে বসবো। টিনা, সিট প্ল্যান আমি করি না, ওটা নাসির করে। আর আপনার আর্য কোথায় বসবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আপনি দয়া করে আমার রুম থেকে বের হন। আমি জানি ম্যাম, আপনি ইচ্ছে করে আর্যকে আপনার আশেপাশে রাখতে চান। কাল রাতেও ও আপনার বাসায় গিয়েছিল। আজ আপনি ওকে ট্যুরে নিয়ে যাচ্ছেন। আপনি কি আর্যকে পছন্দ করেন? নীলিমা কলমটা টেবিলের উপর সজোরে রেখে চিৎকার করে ওঠে। টিনা, আপনি কি পাগল হয়েছেন? আর্যর মতো একটা অসভ্য তেরা ছেলেকে আমি পছন্দ করব? ওর মুখ দেখলেই তো আমার মেজাজ খারাপ হয়ে যায়। গেট আউট।
পরের দিন সকালে ট্যুরের বাস দাঁড়িয়ে আছে। নীলিমা বাসের সামনে বসে সিটে। আর্য এক গাদা চিপস আর পানির বোতল নিয়ে বাসে ঢুকলো। সে সোজা গিয়ে নীলিমার পাশের সিটে ব্যাগ রাখলো। আর্য, এটা টিচারদের সিট, আপনি পেছনে গিয়ে বসুন। ম্যাডাম, পেছনে বিকাশ বমি করে আর টিনা তো সারাক্ষণ আমার কানে ক্যান ক্যান করে। আমি যদি আপনার পাশে না বসি তবে আমি বাস থেকে নামবো না। বাস এখানেই দাঁড়িয়ে থাকবে। নাসির, ওকে এখান থেকে সরান। ম্যাম, আরজু ভাই তো সরতাছে না। উনি কইতাছে উনি না গেলে ট্যুর ক্যান্সেল হইয়া যাইব। স্টুডেন্টরা ওনার পক্ষ নিছে। ঠিক আছে, বসুন, কিন্তু একটা কথাও বলবেন না। আমি ঘুমানোর চেষ্টা করব। বাস চলতে শুরু করেছে। আর্য তার ব্যাগ থেকে একটা বড় কাঁচামরিচ আর লবণ বের করলো। সে একটা কামড় দিয়ে নীলিমার নাকের কাছে ধুলো। ম্যাডাম, একটু ট্রাই করবেন? বাসের জানালা দিয়ে আসা বাতাস আর কাঁচামরিচ হেভি কম্বিনেশন। ছি, আপনি কি পাগল? বাসের ভেতরে মরিচ খাচ্ছেন কেন? পুরো বাস ঝাল গন্ধ হয়ে যাচ্ছে। গন্ধ না ম্যাডাম, এটা হলো এনার্জি। আপনার মুখটা শুকিয়ে গেছে, মনে হয় কাল রাতে আমার কথা ভেবে ঘুমাননি। একটা মরিচ খান, যান চলে আসবে। নীলিমা মুখ ফিরিয়ে নিলেন। ঠিক তখনই বাস একটা বড় গর্তে পড়ল। নীলিমা ভারসাম্য হারিয়ে সোজা আর্যর কাঁধের উপর গিয়ে পড়লেন। কি ম্যাডাম, এত তাড়াতাড়ি কাঁধে মাথা রাখলেন? প্রেম কি তবে শুরু হয়ে গেল? নীলিমা তাড়াতাড়ি সোজা হয়ে বসে শাড়ি ঠিক করতে করতে বলে, চুপ করুন তো। আপনি ইচ্ছে করে বাসের ড্রাইভারকে দিয়ে ওটা করিয়েছেন। পিছনের সিট থেকে তিনা এই দৃশ্য দেখে রাগে ফুঁসছে। সে বিকাশকে ধাক্কা দিয়ে বলে, কিছু একটা করো। আমি কি করব? আমি বরং গান গাই। ও নীলিমা, তুমি কি আমার হবা? নীলিমা পেছনে তাকিয়ে চিৎকার করে, বিকাশ, গান বন্ধ করুন, নতুবা সিলেটে পৌঁছানোর আগেই আপনার রেজাল্ট 0 হয়ে যাবে। আরে ম্যাডাম, আর্য ভাই তো আপনার পাশে বসে লাইভ গান শুনছে, আমাদের দোষ কেন? বাস একটা হাইওয়ে রেস্টুরেন্টে থামলো। সবাই খেতে নামলো। নীলামে একটু নিরিবিলি হওয়ার জন্য পেছনের একটা বাগানের দিকে গেলেন। হঠাৎ তিনি দেখলেন একটা বড় সাপ তার পায়ের কাছে। আর্য, বাঁচাও। আর্য ডালপুরি হাতে নিয়ে দৌড়ে এলো। সে সাপটার লেজ ধরে এক ঝটকায় জঙ্গলে ছুঁড়ে মারল। নীলিমা ভয়ে থরথর করে কাঁপছে। তিনি আর্যর হাত শক্ত করে জড়িয়ে ধরলেন। ম্যাডাম, সাপ তো চলে গেছে, কিন্তু আপনার ইগো তো দেখি এখনো আমার হাতে বন্দি, ছাড়বেন না? নীলিমা লজ্জে হাত ছেড়ে দিয়ে বলে, আমি জাস্ট ভয় পেয়েছিলাম। আপনি এখানে কি করছেন? আমি আপনার বডিগার্ড। আপনি যেখানে বিপদে পড়বেন সেখানেই এই তেরা ছাত্র হাজির হবে, কিন্তু এর বদলে কাল আমাকে ল্যাবে 10 মার্কস বেশি দিতে হবে। রাজি? কখনোই না, জীবন দিলেও মার্কস দেব না। রাত 8টা। তারা সিলেটের একটা পাহাড়ি রিসোর্টে পৌঁছালো। নাসির এসে নীলিমাকে একটা চাবি দিল। ম্যাম, আপনার রুমটা দোতলায়, আর আরজু ভাইয়ের রুম আপনার ঠিক পাশের এটা। কি? পাশের রুম কেন? দূরে কেন রুম ছিল না? আর্য চাবি ঘোরাতে ঘোরাতে বলে, ম্যাডাম, ভয় পাবেন না। আমি তো আর সাপ না যে আপনাকে কামড়াবো। তবে মাঝরাতে যদি ভূতের ভয় পান তবে কিন্তু আমার দরজায় নক করতে ভুলবেন না। নীলিমা নিজের রুমে দরজা দরম করে লাগিয়ে দিয়ে বলে, এই ছেলেকে নিয়ে আমি নির্ঘাত পাগল হয়ে যাব। রাত 9টা। সিলেটের লালাখালের কাছে এক নির্জন রিসোর্টে সবাই যে যার রুমে ঢুকেছে। বৃষ্টির শব্দে বাইরের পাহাড়গুলো ঢাকা পড়ে গেছে। নীলিমা চৌধুরী তার রুমে একলা বসে ফাইল দেখছেন, কিন্তু বারবার পাশের রুম থেকে আসা উচ্চস্বরের গানের শব্দে তার কপালে ভাঁজ পড়ছে। আর্য সেখানে বিকাশ আর মন্টুকে নিয়ে রক কনসার্ট শুরু করেছে। নীলিমা আগে ফুঁসতে ফুঁসতে নিজের রুম থেকে বের হয়ে আর্যর দরজায় সজোরে লাথি মারল। আর্য, মিউজিক বন্ধ করুন। এটা কি আপনার বাবার ড্রয়িং রুম? অন্য গেস্টদের সমস্যা হচ্ছে, আমার মাথা যন্ত্রণা করছে। আর্য দরজা খুলে গেঞ্জির হাতা গুটিয়ে বের হয়ে এলো। আরে ম্যাডাম, পাহাড়ের বৃষ্টিতে গান হবে না তো কি আপনার ওই ইকোনমিক্সের লেকচার হবে? আপনিও চলে আসুন না। বিকাশ খুব সুন্দর নাচছে। আপনার মাথা ব্যথা করলে একটু লেবুর চা বানিয়ে দেই। একদম ফাজলামি করবেন না। 5 মিনিটের মধ্যে গান বন্ধ না হলে আমি রিসোর্টের ম্যানেজারকে বলে আপনাদের রুম থেকে বের করে দেব।
বের করে দিলে তো আপনার রুমেই গিয়ে উঠবো ম্যাডাম, কারণ এই বৃষ্টিতে তো আর জঙ্গল সাফারি করা যাবে না। ম্যানেজার সাহেব তো আমার দোস্ত, উনি উল্টো আপনাকে আমার রুমে পাঠিয়ে দেবে। ততক্ষণে টিনা করিডোরে এসে দাঁড়িয়েছে। সে দেখলো নীলিমা আর আর্য ঝগড়া করছে। টিনা চুপি চুপি নীলিমার রুমে দরজায় ঝুলানো চাবিটা সরিয়ে নিল। সে চায় নীলিমা আজ রাতে নিজের রুমে ঢুকতে না পেরে বিপদে পড়ুক। এখন বুঝবেন ম্যাম, আজ রাতে আপনাকে বারান্দায় বসে মশা দাঁড়াতে হবে। আর্যর আশেপাশে আপনাকে আর ঘেঁষাঘেঁষি করতে দিব না। নীলিমা ঝগড়া শেষ করে নিজের রুমের সামনে গিয়ে দেখলেন চাবি নেই। তিনি পুরো করিডোর খুঁজলেন, কিন্তু কোথাও নেই। রিসোর্টের লোক চাবি আনতে অন্তত 1 ঘন্টা সময় নেবে। নিরুপায় হয়ে নীলিমা বারান্দায় গিয়ে দাঁড়ালেন। হঠাৎ লোডশেডিং হয়ে গেল। নীলিমা অন্ধকারে ভয়ে একা চিৎকার দিয়ে ওঠে। কে কে আছেন? আর্য, আর্য কোথায় আপনি? আর্য পেছন থেকে টর্চ জ্বালিয়ে আয়েশ করে দেওয়ালে হেলান দিয়ে বলে, ডাকছেন কেন ম্যাডাম? আমি তো অসভ্য, বেয়াদব। অসভ্যকে কি বিপদের সময় ডাকতে হয়? আমার চাবি পাওয়া যাচ্ছে না, আর আমি অন্ধকার খুব ভয় পাই। প্লিজ মজা করবেন না। চাবি তো মনে হয় পাহাড়ি জিন নিয়ে গেছে। আপনার মেজাজ দেখে জিনও তো আপনার উপর ক্ষেপে থাকতে পারে। এক কাজ করেন, আমার রুমে চলেন, ওখানে মোমবাতি আছে, আর আমি তো আছি আপনার বিনোদনের জন্য। আপনার রুমে? কখনোই না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। হঠাৎ করে বাতাসের ঝাপটায় বৃষ্টির পানি বারান্দায় চলে এলো। নীলিমার শাড়ি ভিজে যাচ্ছে। আর্য তার গায়ে পাতলা জ্যাকেটটা খুলে নীলিমার কাঁধে জোর করে চাপিয়ে দিল। এটা কি করছেন? সরিয়ে নিন। একদম নড়বেন না। জ্যাকেটটা সরালে আমি কিন্তু আবার গান শুরু করব। ম্যাডাম, আপনার এই জেদ কোনো কাজে আসবে না। এখানে বাঘ নেই যে আমি আপনাকে খাইয়া ফেলবো। একটু বসেন তো। আর্য নীলিমাকে বারান্দার বেঞ্চে বসিয়ে দিল। নিচে পাশে না বসে মেঝেতে বসলো। আপনি এত তাড়ছেড়া কেন আর্য? সোজা পথে কি চলা যায় না? সোজা পথে চললে কি আপনি আমাকে খেয়াল করতেন? এই যে আজ আমার জ্যাকেট পরে বসে আছেন, সোজা পথে চললে কি এটা হতো? আপনি হলেন সেই কঠিন অঙ্ক যা মেলানোর জন্য আমার মতো তেরা সূত্রের দরকার। টিনা চাবিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। দেখতে এলো নীলিমা কি করছে। টর্চের আলোয় সে দেখলো নীলিমা আর্যর জ্যাকেট গায়ে দিয়ে পাশাপাশি বসে কথা বলছে। টিনার মাথায় রক্ত উঠে গেল। আর্য, তুমি এখানে কি করছো? আর ম্যাম, আপনি আর্যর জ্যাকেট পরে কেন? আপনি কি ওকে ফাঁদে ফেলেছেন? টিনা, মুখ সামলে কথা বলুন। আমার রুমের চাবি হারিয়েছে, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। চাবি তো আমি ডাস্টবিনে, মানে চাবি তো আপনি ইচ্ছে করেই হারিয়েছেন যাতে আর্যর সাথে রোম্যান্স করা যায়। আর্য টিনার দিকে তাকিয়ে বলে, টিনা, তুই ডাস্টবিনের কথা কি যেন বললি? চাবি কি তুই নিয়েছিস? টিনা আমতা আমতা করে বলে, না মানে আমি তো দেখলাম চাবিটা ওখানে পড়ে আছে। আর্য বুঝে গেল চাবি টিনাই সরিয়েছে। সে টিনাকে শাসিয়ে নীলিমাকে তার রুমে নিয়ে গেল। বিকাশ আর মন্টু ততক্ষণে রুম পরিষ্কার করে নীলিমার জন্য চা বানিয়ে রেখেছে। ম্যাম, আর্য ভাই তো আপনার জন্য সেই কখন থেকেই চা বানানোর ট্রাই করতেছে। চিনি কম হয়েছে না বেশি হয়েছে একটু চেক করেন। নীলিমা চায়ের কাপে চুমুক দিয়ে বলে, এটা কি চা নাকি শরবত? এত চিনি দিয়েছেন কেন? আপনার জীবনটা তো শুধু তিতা দিয়ে ভরা ম্যাডাম। একটু বেশি চিনি খেলে আপনার ভেতরটা হয়তো একটু মিষ্টি হতো। এই যে দেখুন, আপনি হাসলে গালের ওই টোলটা কত সুন্দর লাগে। নীলিমা তাড়াতাড়ি গম্ভীর হয়ে যায়। আর্য, আপনি আমার ছাত্র, আপনার সাথে এসব কথা মানায় না। চাবি পাওয়া গেল। নীলিমার নিজের রুমে ঢোকার সময় আর্য দরজায় হাত দিয়ে তাকে আটকালো। ম্যাডাম, কাল সকালে আমরা জাফলং যাব। আমি কিন্তু আপনার গাড়িতেই চড়ব, কোনো রিক্সা বা বাস না। আমার গাড়িতে কোনো ছাত্রের জায়গা নেই। দেখা যাবে। কাল সকালে যদি আপনার গাড়ির চাবিটা আমার কাছে থাকে তবে তো আমার কথা শুনতেই হবে। আপনি কি আমার চাবিও নেবেন? নিয়ে নিছি ম্যাডাম, এই যে দেখুন। আর্য পকেট থেকে নীলিমার গাড়ির চাবি বের করে নাড়তে লাগলো। নীলিমা চিৎকার করতে গেলেন, কিন্তু আর্য তার ঠোঁটে আঙ্গুল দিয়ে ইশারা করলো চুপ। গুড নাইট টিচার, কাল সকালে রেডি থাকেন।
সিলেটে এখন বাঘে বলদে লড়াই করছে। নীলিমা নিজের ক্ষমতা দিয়ে আর্যকে সাইজ করতে চাইছেন, আর আর্য তেরামি দিয়ে নীলিমার জীবন অতিষ্ঠ করে দিচ্ছে। এদিকে টিনা এখন বড় কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। সকাল 8টা, রিসোর্টের বাইরে নীলিমার প্রিয় সাদা এসইউভি গাড়িটি দাঁড়িয়ে আছে। নীলিমা চশমা চোখে দিয়ে রেডি হয়ে গাড়ির কাছে গিয়ে দেখলেন আর্য ড্রাইভিং সিটে বসে আয়েশ করে গান শুনছে। পাশে বসে বিকাশ আর মন্টু বাদাম চিবুচ্ছে। নীলিমা গাড়ির জানালার কাছে গিয়ে নক করলেন। আর্য, আমার গাড়ির সিট থেকে নামুন। আপনি কি আমার ড্রাইভার? আর আমার চাবি ফেরত দিন। আর্য গ্লাস নামিয়ে মুচকি হেসে বলে, ম্যাডাম, সিলেটে আসছে আনন্দ করতে। আজ ড্রাইভার ছুটি, আমি আপনার সারথি। আর আপনি যদি না ওঠেন তবে আমি এই গাড়ি নিয়ে জাফলং চলে যাব। আপনি কি রিকশায় করে ধুলো মেখে যাবেন? নীলিমা নিরুপায় হয়ে পেছনের সিটে বসতে চাইলেন। ঠিক আছে, চালান। হুম, পেছনে তো নাসির ভাই আর ফাইলপত্র বসবে, আপনি বসবেন আমার পাশের সিটে। টিচার আর স্টুডেন্টের ডিস্টেন্স আজ একটু কমাই, কি বলেন? সভ্য, আপনি কি আমাকে হুকুম দিচ্ছেন? না ম্যাডাম, অপশন দিচ্ছি, হয় পাশে বসেন, না হয় বাসে গিয়ে টিনার বকবকানি শোনেন। নীলিমা বাধ্য হয়ে আর্যর পাশে বসলেন। আর্য গাড়ি স্টার্ট দিতে টিনা দৌড়ে এলো। আর্য, তুমি ম্যামকে নিয়ে একা যাচ্ছ কেন? আমি কোথায় বসবো? টিনা, তুই বাসে যা, ম্যামের সাথে আমার কিছু একাডেমিক আলোচনা আছে। টাটা। টিনা বাধ্য হয়ে চলে গেল। জাফলং পৌঁছানোর পর সবাই পাথরের নদীতে নামলো। নীলিমা শাড়ি সামলে পাথরের উপর দিয়ে হাঁটছেন। আর্য হাফ প্যান্ট আর টি শার্ট পরে ঝর্ণার নিচে দাপাদাপি করছে। সবাই সাবধান, পাথর পিচ্ছিল, বেশিক্ষণ পানিতে থাকবেন না। আর্য নীলিমাকে দেখে চিৎকার করে, ম্যাডাম, আপনি কি শুধু তীরের ডাঙায় দাঁড়িয়ে হুকুম দেবেন? সাহস থাকলে পানিতে নেমে দেখান, নাকি মেকআপ ধুয়ে যাওয়ার ভয় পাচ্ছেন? আমার সাহসের সার্টিফিকেট আপনার কাছ থেকে দিতে হবে না। আমি পানিতে নামবো না। বলতে না বলতে নীলিমার পা একটা শ্যাওলাই ধরা পাথরে পিছলে গেল। তিনি আল্লাহ বলে সরাসরি হাঁটু সমান পানিতে ধপাস করে পড়ে গেলেন। তার দামি শাড়ি আর চশমা একাকার হয়ে গেল। আর্য হাসতে হাসতে কাছে এসে হাত বাড়িয়ে বলে, কি ম্যাডাম, সাহসের পরীক্ষা কি তবে পানিতেই শুরু হলো? ধরুন আমার হাত, না হলে তো স্রোত আপনাকে ইন্ডিয়া নিয়ে যাবে। নীলিমা রাগে অপমানে আর্যর হাত ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে একা ওঠার চেষ্টা করলেন, কিন্তু আবার পিছলে পড়লেন। আর্য, আপনি হাসছেন? আমি ব্যথা পেয়েছি। আর্য এবার আর হাসল না। সে এক ঝটকায় নীলিমাকে পাজাকোলা করে কোলে তুলে নিল। নীলিমা চমকে গিয়ে আর্যর গলা জড়িয়ে ধরলেন। ছাড়ুন, সবাই দেখছে। আর্য, এটা কি ধরনের বেয়াদবি? বেয়াদবি না ম্যাডাম, এটা হলো রেস্কিউ অপারেশন। আপনি তো ভিজে একদম বিড়ালের মতো হয়ে গেছেন। এখন যদি আমি না ধরি তবে এই পিচ্ছিল পাথরে আপনার হাত পা ভাঙবে। সবাই তাকিয়ে আছে। টিনা তো আমাদের দিকেই আসছে। তাকালে তাকাক, আমি তো আমার টিচারকে সাহায্য করছি। আপনার হার্টবিট তো দেখি ড্রামের মতো বাজছে ম্যাডাম। বাঘিনী কি তবে ছাত্রের কোলে ভয় পাচ্ছে? আর্য নীলিমাকে একটা শুকনো পাথরের উপর বসিয়ে দিল। নীলিমা ভিজা শাড়ি গায়ের সাথে লেপটে আছে। আর্য নিচের ব্যাগ থেকে একটা বড় তোয়ালে বের করে নীলিমার মাথায় চেপে ধরল। দূর থেকে টিনা এই দৃশ্য দেখল। তার চোখে আগুন জ্বলছে। সে তার দামি আইফোন বের করে নীলিমার আর্যর কোলে ওঠা এবং তোয়ালে দিয়ে মাথা মোছার মুহূর্তগুলো কয়েকটা ছবি তুলল। এখন দেখবেন ম্যাডাম, এই ছবিগুলো যখন ফেসবুকের কনফেশন পেজে যাবে, তখন আপনার লেকচারগিরি কোথায় থাকে আমিও দেখব। আর্য শুধু আমার। পাহাড়ির রেস্টুরেন্টে সবাই খেতে বসেছে। নীলিমা একটা সাধারণ সালোয়ার কামিজ পরে এসেছেন, যা তিনি বাসে ব্যাকআপ হিসেবে রেখেছিলেন। আর্য তার ঠিক সামনে বসে কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস খাচ্ছে। আর্য, আপনার ওই ছবিগুলো ডিলিট করুন। আপনি নিশ্চয়ই ছবি তুলেছেন। আমি তুলিনি ম্যাডাম, তবে কেউ যদি তুলে থাকে তবে আপনাকে তো বেশ দারুণ লাগছিল, একদম সেই জলপরি। টিনা সেখানে সে ফোনটা টেবিলের উপর রাখলো। ম্যাম, ছবি কি শুধু আর্যই তোলে? আমি তো একটা দারুণ ভিডিও করেছি। আপনি আর্যর কোলে যেভাবে হাসছিলেন সেটা দেখলে তো ডিন স্যার অবাক হয়ে যাবেন। নীলিমা মুখ ফ্যাকাশে হয়ে গেল। টিনা, ওটা ডিলিট করুন। আমি পড়ে গিয়েছিলাম, তাই ও আমাকে সাহায্য করছিল। সাহায্য নাকি সুযোগ?
আর্যকে আপনি লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছেন। আমি এই ছবি এখনই ভাইরাল করব। আর্য হুট করে উঠে দাঁড়ালো। সে টিনার হাত থেকে ফোনটা এক ঝটকে কেড়ে নিল। আর্য, ফোন দাও আমার, এটা আমার পার্সোনাল ফোন। পার্সোনাল ফোন দিয়ে যখন অন্যের সম্মান নিয়ে খেলবি তখন সেটা পাবলিক প্রপার্টি হয়ে যায়। বিকাশ, ধর তো ফোনটা। আর্য ফোনটা নিয়ে সোজা জাফলংয়ে নদীতে ছুঁড়ে মারল। টিনা চিৎকার করে কেঁদে উঠল। শোন টিনা, নীলিমা ম্যাডাম যত তেরামি করুক, উনি আমাদের টিচার। ওনার বিরুদ্ধে কোনো নোংরামি আমি বরদাস্ত করব না। তোর ফোনের দাম আমি দিয়ে দেব, কিন্তু ছবি আর ফিরবে না। নীলিমা স্তব্ধ হয়ে আর্যর দিকে তাকিয়ে রইলেন। এই ছেলেটা আমাকে এত জ্বালায়, আবার আমার সামনের জন্য নিজের বান্ধবীর ফোন নদীতে ফেলে দিল। রিসোর্টে ফেরার সময় আর্য আর নীলিমা গাড়িতে চুপচাপ বসে আছে। নীলিমা আর আর্যর সাথে ঝগড়া করছে না। আর্য, থ্যাংক ইউ। ফোনটা না ফেললে কাল আমার চাকরি থাকতো না। আর্য জানালার বাইরে তাকিয়ে বলে, থ্যাংক ইউ দিয়ে কি হবে ম্যাডাম? আমি তো আপনার খারাপ চরিত্রের স্টুডেন্ট। কাল ক্লাসে গিয়ে তো আবার আমাকে ডাস্টবিনে পাঠাবেন। হয়তো পাঠাবো না, তবে আপনার তেরামি কমান। কমাবো না, তেরামি আছে বলেই তো নীলিমা চৌধুরী আজ আমার পাশে বসে আছে। আর শুনুন, রাতের ডিনারে কিন্তু আমি আপনার হাতে তৈরি কিছু খেতে চাই। সিলেটের সাতকরা দিয়ে মাংস রান্না করতে পারেন? আমি আপনার চাকর নই। চাকর না, টিচার। টিচাররা তো ছাত্রদের বায়না পূরণ করে। জাফলং থেকে ফেরার পর টিনা এখন আহত বাঘিনী, তার দামি ফোন নদীতে। আর তার চেয়েও বড় কথা, আর্য সবার সামনে নীলিমার পক্ষ নিয়েছে। টিনা এখন আর শুধু জেলাস নয়, সে এখন প্রতিশোধ পরায়ণ। অন্যদিকে ট্যুরের দ্বিতীয় দিন ঠিক হয়েছে সিলেটের মালনছড়া চা বাগানে পিকনিক আর হাইকিং হবে। রিসোর্টের ডাইনিং হলে সবাই নাস্তা করছে। নীলিমা ম্যাডাম আজ হালকা বেগুনি রঙের একটি সালোয়ার কামিজ পরেছে। তার সাথে যোগ দিয়েছে ডিপার্টমেন্টের হেড ডক্টর মতিন সাহেব। তিনি অত্যন্ত কড়া এবং একটু ফাজলামি সহ্য করেন না। নীলিমা, শুনলাম কাল নাকি জাফলংয়ে খুব বিশৃঙ্খলা হয়েছে। আর্য নামের ওই ছেলেটা নাকি কার ফোন নদীতে ফেলেছে। নীলিমা একটু থতমত খেয়ে যায়। জি স্যার, আসলে ওটা একটা দুর্ঘটনা ছিল। আজও ঠিক তখনই প্লেট হাতে ডিন স্যারের পাশের চেয়ারে এসে ধপাস করে বসলো। শুভ সকাল ডিন স্যার। আরে নীলিমা ম্যাডাম, আপনার চোখ তো আজ একদম টকটকে লাল। কাল কি আমার কথা ভেবে সারা রাত কাঁদছেন? ডক্টর মতিন চশমার উপর দিয়ে তাকিয়ে বলে। নীলিমা রাগে তাঁত কিরমির করে। আর্য, শিক্ষকের সাথে কথা বলার আদব কি আপনি ভুলে গেছেন? আরে না স্যার, নীলিমা ম্যাডাম তো আমার পার্সোনাল গাইড। ওনার সাথে আমার সম্পর্কটা একটু স্পেশাল, তাই না ম্যাডাম? এই যে নিন, আপনার জন্য চিনি ছাড়া কফি আর একটা কাঁচামরিচ। আপনি তো আবার ঝাল ছাড়া চলতে পারেন না। আর্য, আপনি আপনার সিটে গিয়ে বসুন। স্যার চলুন, আমরা চা বাগানের দিকে রওনা দেই। মালনী ছড়া চা বাগান, উঁচু নিচু টিলা আর সবুজের সমারোহ। সবাই গ্রুপ করে টিলায় উঠছে। নীলিমা ম্যাডাম সবার পেছনে নজরদারি করছেন। আর্য তার গ্যাং নিয়ে সামনে। টিনা আজ খুব শান্ত। সে বরাবর তার ছোট ব্যাগের ভেতর হাত ঢুকাচ্ছে। দোস্ত আর্য, টিনারে দেখছোস? আজ তো একেবারে চুপ। ফোনের শোকে কি কবি বানাই দিল নাকি ওকে? হয়তো, কিন্তু আমার কেন জানি মনে হইতাছে টিনা আজ বড় কোনো বোমা ফুটাইব। টিলার একটা নির্জন মোড়ে নীলিমা ম্যাডাম একা হয়ে পড়লেন। তিনি একটা গাছের ছায়ে দাঁড়িয়ে জিরোচ্ছেন। ঠিক তখন টিনা সেখানে হাজির হলো। ম্যাম, খুব তো আর্যকে নিয়ে নাচানাচি করছেন। আপনি কি জানেন আর্যর বাড়িতে ওনার মা অলরেডি ওনার বিয়ে ঠিক করে রেখেছেন? আপনার মতো একজন ওল্ড স্কুল টিচারকে আর্যর মা কোনো দিনও মেনে নিবে না। টিনা, আপনি এসব কি বলছেন? আর্যর বিয়ে কার সাথে হলো না হলো তাতে আমার কি? নাটক করবেন না ম্যাম। আমি জানি আপনার দুর্বলতা, তবে মনে রাখবেন আর্যর মা আজ সন্ধ্যার রিসর্টে ফোন করবেন। আমি ওনাকে সব বলে দিয়েছি, আপনার আর আর্যর সেই জাফলংয়ের কোলে ওঠার গল্প। ইউ স্টুপিড গার্ল, আপনি এটা কি করলেন? টিনা কথাগুলো বলে দৌড়ে ভিড়ের মাঝে মিশে গেল। নীলিমা টিনার পিছু নিতে গিয়ে ভুল পথে ঢুকে পড়লেন। চা বাগানের গহীনে ঘন জঙ্গল। কিছুক্ষণ পর নীলিমা বুঝলেন তিনি রাস্তা হারিয়েছেন। তার ফোনের নেটওয়ার্ক নেই। কেউ আছেন? ডিন স্যার, নাসির, আর্য?
ঝোপঝাড়ের ভেতর থেকে খড়খড় শব্দ হলো। নীলিমা ভয়ে একটা গাছের গুঁড়ি আঁকড়ে ধরলেন। হঠাৎ একটা শীতল শব্দ শোনা গেল। আর্য গাছের ডাল সরিয়ে বের হয়ে এলো। কি ম্যাডাম, ক্লাসরুমে তো আপনি খুব ম্যাপ বোঝান, আজ চা বাগানে এসে কি দিগ্ভ্রান্ত হয়ে গেলেন? আমি না থাকলে তো আপনাকে এখানে বাঘে ধরতো। নীলিমা আর্যকে দেখে হাঁপ ছেড়ে বাঁচলেন, কিন্তু এগো ছাড়লেন না। আপনি এখানে কি করছেন? আপনি কি আমাকে ফলো করছেন? ফলো না ম্যাডাম, পাহারা দিচ্ছি। আপনাকে একা রেখে গেলে তো ডিন স্যার আমার জেল দেবে। তা আপনার মুখটা শুকিয়ে গেছে কেন? টিনা কি বিষ ঢেলে দিয়ে গেছে? হঠাৎ টিপটিপ বৃষ্টি শুরু হলো। তারা একটা ছোট্ট পাহাড়ি ঘুরে ঘুরে আশ্রয় নিল, যা চা বাগানের শ্রমিকরা বিশ্রাম নিতে ব্যবহার করে। সেখানে কিছু হাঁড়ি পাতিল আর চুলা আছে। ম্যাডাম, খিদে লাগছে। আপনি না কাল বলেছিলেন আমার জন্য রান্না করবেন, এই তো সুযোগ। চাল ডাল আছে, একটু খিচুড়ি বানান তো। আমি এখন রান্না করব? আপনি কি পাগল? এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজুন। রাস্তা তো আমার নখদর্পণে। আগে রান্না করেন, তারপর রাস্তা দেখাবো। না হলে এই বৃষ্টিতে আপনাকে সারা রাত এখানেই কাটাতে হবে। আর আপনি তো অন্ধকার ভয় পান, তাই না? নীলিমা বাধ্য হয়ে চুলায় আগুন জ্বালালেন। তিনি জীবনও মাটির চুলায় রান্না করেননি। ধোয়া ওনার চোখ মুখ লাল হয়ে গেল। আর্য পাশে বসে মজা দেখছে। আহা, লেকচারার ম্যাডাম আজ রাঁধুনি। দাঁড়ান, একটা ছবি তুলে রাখি। এটা দেখলে তো পুরো ইউনিভার্সিটি আপনার হাতে খেতে চাইবে। একদম ছবি তুলবেন না আর্য। আপনার এই তেরামি একদিন আপনাকে বড় বিপদে ফেলবে। বিপদ তো আমার নামের সাথে আঠা দিয়ে লেগে আছে ম্যাডাম। আপনি বরং খিচুড়িতে নুনটা একটু বেশি দেন। আপনার মেজাজটা যেমন করা, খাবারটাও তেমন হোক। এদিকে রিসোর্টে ফিরে টিনা লবিতে বসে আছে। সে আর্যর মাকে ফোন দিয়েছে। খালাম্মা, আমি টিনা। আর্য এখানে খুব বিপদে আছে। নীলিমা ম্যাডাম নামের একজন টিচার ওকে সারাক্ষণ ডিস্টার্ব করছে। আজ তো ওরা দুজন জঙ্গলে হারিয়ে গেছে একসাথে, কাউকেই দেখছি না। সবাই বলাবলি করছে, প্রথমে ম্যাম, তারপর আর্য, দুজনেই মিনিট 5-এর মধ্যে গায়েব হয়ে গেছে। আপনি কিছু একটু করুন। আর্যর মা ফোনের ওপারে চিন্তিত স্বরে বলে, কি বলছিস মা? আর্য তো এমন না। আমি এখনই রিসোর্টের নাম্বারে ফোন দিচ্ছি। কুড়ে ঘরে খিচুড়ি তৈরি। নীলিমা আর আর্য একই প্লেটে খাচ্ছে, কারণ আর কোনো থালা নেই। কেমন হয়েছে? আর্য এক লোকমা খেয়ে মুখ বিকৃত করে, উফ, এটা কি খিচুড়ি নাকি বালু? লবণের তো একদম বন্যা দিয়ে দিয়েছে। তবে কি জানেন, আপনার হাতের মিষ্টি রান্না বলে তিতাও আজ মিষ্টি লাগছে। আপনি কি সব সময় এরকম ফাজলামি করেন? কখনো কি সিরিয়াস হতে পারবেন না? সিরিয়াস হলে তো আপনি আমাকে সহ্য করতে পারবেন না। এই যে আমি তেরামি করি বলেই তো আপনি আমার সাথে ঝগড়া করতে পারেন। আপনি একা মানুষ না ম্যাডাম। বাসায় গিয়ে তো আপনার ঝগড়া করারও কেউ নাই। আমি না থাকলে আপনার দিনগুলো তো একদম পানসে হয়ে যেত। নীলিমা চুপ হয়ে গেলেন। আর্যর কথাগুলো আজ তেরা হলেও সত্য। বৃষ্টি থামলে আর্য নীলিমাকে নিয়ে রিসোর্টে ফিরল। রিসোর্টের লবিতে ডিন স্যার, জলিয়াপা আর টিনা দাঁড়িয়ে আছে। সবাই তাদের দিকে অদ্ভুত নজরে তাকাচ্ছে। নীলিমা, আর্য, আপনাদের দুজনের জন্য পুরো ক্যাম্পাসে ছি ছি পড়ে গেছে। আর্যর মা ফোন করেছিলেন। নীলিমা, আপনি কি একজন ছাত্রের সাথে এভাবে সময় কাটানোর জন্য ট্যুর ইনচার্জ হয়েছেন? স্যার, আমরা পথ হারিয়ে ফেলেছিলাম, বিশ্বাস করুন। বিশ্বাস? বিশ্বাস কিসের স্যার? আমি তো নিজের চোখে দেখেছি। আর্য জ্যাকেট পরে ম্যাম ওনার পাশে বসেছিল। আর্য এগিয়ে সে টিনার সামনে দাঁড়ালো। টিনা, তুই না বলেছিলি তোর ফোন নদীতে পড়ে গেছে? কিন্তু আমি তো জানতে পারলাম তুই এখন নতুন একটা ফোন দিয়ে খালাম্মাকে কল দিলি। বাসা থেকে আবির কল করে সব বলেছে আমাকে। তুই যে ফোন করেছিস সেটাও বলেছে। এত টাকা কই পাইলি? নাকি আগে থেকেই চক্রান্ত ছিল? আমি তো শুনুন ডিন স্যার, নীলিমা ম্যাডাম আমার মেন্টর। ওনার সম্মান নিয়ে কেউ খেললে আমি তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আর টিনা, তুই আজই এই ট্যুর থেকে আউট হবি, না হলে আমি তোর সব গোপন কথা ফাঁস করে দেব। নীলিমা নিজের রুমে ঢুকে হামা করে কেঁদে দিলেন। তার সম্মান আজ ধুলোয় মিশে গেছে। হঠাৎ জানালার কাছে টোকা দেওয়ার শব্দ হলো। আর্য বারান্দা দিয়ে নীলিমার রুকে উকি দিচ্ছে। নীলিমা চোখ মুছতে মুছতে বলে, আপনি আবার এখানে কেন? আমার জীবনটা নষ্ট করে কি শান্তি পাচ্ছেন না? নষ্ট না ম্যাডাম, শান দিচ্ছি। এই যে দেখুন, আপনার জন্য গরম কফি আর একটা চকলেট। কান্না করলে মুখটা একদম
পেতনির মতো লাগে। একটু হাসুন তো। আর্য, আপনি চলে যান, কালই আমি রিজাইন দেব। রোজাইন? এত সোজা? আমি থাকতে আপনি কোথাও যেতে পারবেন না। কাল সকালে আমরা কুলাউড়া যাব, রেডি থাকবেন। আর হ্যাঁ, কাল আপনার শাড়িটা একটু সুন্দর দেখে পরবেন, আমার পছন্দ অনুযায়ী। অসভ্য, আপনার পছন্দ আমার শুনতে হবে? হবে, কারণ আমি আপনার সেই তেরা ছাত্র যে আপনার সব বিপদ নিজের কাঁধে তুলে নিতে পারে। গুড নাইট বাঘিনী ম্যাডাম। সকাল 7টা। সিলেটের ট্যুরের আজ তৃতীয় দিন। গন্তব্যে কুলাউড়ার এক দুর্গম ঝর্ণা। নীলিমা ম্যাডাম আজ কড়া ডিসিপ্লিন মেনটেন করছেন। তিনি ঠিক করেছেন আজ আর্যর সাথে কোনো কথা বলবেন না, কিন্তু আর্য কি তা হতে দেবে? বাসে সবাই উঠেছে, নীলিমা ম্যাডাম আজ একদম পেছনে ছিটে গিয়ে বসছেন যাতে আর্য সামনে না আসে, কিন্তু আর্য দোলনা খেতে খেতে বাসে উঠল আর সোজা গিয়ে নীলিমার পাশে ছিটে ব্যাগ ডাকলো। নীলিমা চোখ রাঙিয়ে ওঠে। আর্য, এখানে কেন? সামনে তো অনেক সিট খালি আছে। ম্যাডাম, পেছনের সিটে ঝাঁকুনি বেশি, আর আমার তো আবার অ্যাডভেঞ্চার পছন্দ। বাসের এই দোলনি আর আপনার এই রাগী চেহারা, উফ, সেরা কম্বিনেশন। নাসির, নাসির কোথায়? ওকে সরিয়ে দিন এখান থেকে। নাসির সামনে থেকে কাচমাচু হয়ে বলে, ম্যাম, আর্য ভাই তো কইল ওনার ওনার মোশন সিকোশ আছে, পিছনের সিটে না বসলে নাকি উনি বাসের জানালা দিয়ে মাথা বের করে গান গাইব। উফ, আর্য, আপনি কি একটা আস্ত আপদ? ঠিক আছে, বসুন, তবে 1 ইঞ্চিও আমার দিকে ঘেঁষবেন না। কুলাউড়ার পাহাড়ি পথে হাইকিং শুরু হলো। নীলিমার হাতে একটা ডিজিটাল ম্যাপ। আর্য তার পেছন পেছন হাঁটছে আর শীষ দিচ্ছে। নীলিমা ভুল করে বাম দিকে শুরু পথে ঢুকে বলেন, ম্যাডাম, গুগল ম্যাপ কি আপনার মেজাজের মতো কাজ করছে না? ওই পথটা কিন্তু খাড়া পাহাড়ের দিকে গেছে। চুপ করুন আর্য, আমি জানি আমি কোথায় যাচ্ছি। আমি জিওগ্রাফি টিচার, আমাকে পথ শেখাতে হবে না। জিওগ্রাফি খাতায় ভালো ম্যাডাম, কিন্তু সিলেটের জঙ্গলে তো জিপিএসও ফেল মারে। যান যান, এগিয়ে যান, আমি আছি তো পেছনের দিকে কলার চেপে ধরার জন্য। 10 মিনিট পর নীলিমা দেখলেন সামনে শুধু ঘন ঝোপ আর কাদা। রাস্তার শেষ তিনি থমকে দাঁড়ালেন। এটা তো ম্যাপে নেই। আর্য হাসতে হাসতে গাছের একটা ডাল ভেঙে এগিয়ে এলো। ম্যাপে নাই কারণ আপনি ম্যাপটা উল্টো ধরে আছেন ম্যাডাম। স্ক্রিনটা ঘোরান, দেখবেন আমরা এখন ড্রেনের দিকে যাচ্ছি। নীলিমা লজ্জে আর রাগে লাল হয়ে গেল। আপনি জানতেন, জেনেও আমাকে যেতে দিলেন? আপনার ইগোটা একটু নড়াচড়া করছিল তো, তাই ভাবলাম একটু কাদা মাখলে যদি ইগোটা নরম হয়। এবার নেন, আসেন, এদিকে আসেন। অবশেষে তারা ঝর্ণার কাছে পৌঁছালো। সবাই পানিতে নেমে হই হুল্লোড় করছে। বিকাশ আর মন্টু আর্যর জন্য পাহাড়ি কাঁচামরিচ আর লেবু জোগাড় করেছে। নীলিমা পাথরের উপর বসে সবার উপর দাপট দেখাচ্ছেন। কেউ গভীর পানিতে যাবেন না। বিকাশ, শার্ট ভিজাবেন না। আর্য নীলিমার পায়ের কাছে একটা লেবু আর একটা কাঁচামরিচ রেখে বলে, ম্যাডাম, সারাক্ষণ তো চিল্লান, এই নিন পাহাড়ি মরিচ, একটা কামড় দেন, দেখবেন আপনার গলার স্বর কোকিলের মতো হয়ে গেছে। আপনি কি মনে করেন আমি ভয় পাই? আপনার এই সস্তা মরিচ আমি এমনিই খেতে পারি। তাই নাকি? চ্যালেঞ্জ, এই একটা মরিচ যদি আপনি চিবিয়ে খেতে পারেন, তবে আজ সারাদিন আমি আপনার সব কথা মুখ বুজে সহ্য করব। আর যদি না পারেন, তবে আজ রাতে ডিনারের পর আমাকে আইসক্রিম খাওয়াতে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। নীলিমা বীরপদে একটা কাঁচামরিচ মুখে দিলেন। 1 সেকেন্ড পরই ওনার চোখ কপালে উঠল, মুখ দিয়ে আগুন বের হওয়ার ধসা। তিনি হাহাকার করে পানির জন্য ছটফট করতে লাগলেন। নীলিমার এই অবস্থা দেখে আর্য তাড়াতাড়ি 1 বোতল ঠান্ডা মধু বের করলো তার ব্যাগ থেকে। হা করুন ম্যাডাম, আহা, বাঘিনী তো এখন ড্রাগন হয়ে গেছে। এই নিন, মধু খান। আর্য জোর করে নীলিমার মুখে মধু দিয়ে দিল। নীলিমা তখন ব্যথায় আর ঝালে আর্যর হাত খামছে ধরেছেন। দূর থেকে টিনা এই দৃশ্য দেখে আবার জেলাসিতে জ্বলতে লাগলো। সেবার বিকাশকে হাত করলো। বিকাশ, তুই না আর্যর দোস্ত, দেখলি আর্য কিভাবে ম্যামের সেবা করছে? তুই এক কাজ কর, ম্যামের ব্যাগে একটা নকল তেলাপোকা ভরে দে তো। ম্যাম তো তেলাপোকা ভয় পাই। হবে হবে, ম্যাডাম যখন চিল্লাইবো তখন আর্য ভাই তো হাসবো, সেই মজা হবে।
বিকেলে সবে যখন ক্যাম্পে ফিরছে নীলিমা ব্যাগ থেকে রুমাল বের করতে গেলেন। হাত দিতেই দেখলেন একটা বিশাল বড় তেলাপোকা, আসলে প্লাস্টিকে, ওনার হাতের উপর। ওরে বাবারে, বাঁচাও আর্য, সাপ, তেলাপোকা। নীলিমা দৌড়ে গিয়ে আর্যকে জড়িয়ে ধরলেন। আর্য বুকের মধ্যে মুখ লুকিয়ে তিনি কাঁপছেন। আর্য প্রথমে ঘাবড়ে গেল, পরে বিকাশ আর টিনাকে দেখে সব বুঝে গেল। আর্য নীলিমার মাথায় হাত রেখে বলে, ম্যাডাম শান্ত হন, এটা প্লাস্টিকের তেলাপোকা। আর আপনি যে বাঘিনী থেকে বিড়াল হয়ে গেলেন এটা তো সবাই দেখে ফেললো। নীলিমা হুঁশ ফিরতে আর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, বেয়াদব, আপনি এটা করেছেন? আপনি আমাকে সবার সামনে অপদস্থ করার জন্য তেলাপোকা রেখেছেন? আমি না ম্যাডাম, আপনার পেছনে আপনার এই ছাত্ররা কলকাঠি নাড়ছে। তবে জড়িয়ে ধরে যে আদরটা দিলেন তার জন্য একটা থ্যাংক ইউ পাওয়া উচিত ছিল। রাতে রিসোর্টে লাস্ট ডিনার ঘোষণা করেছেন আজ সবাই গান গাইবে। নীলিমার মন খুব খারাপ, তিনি একা একা এক কোণায় বসে আছেন। আর্য মাইক্রোফোন হাতে নিল। আজকের এই গানটা উৎসর্গ করছি আমাদের সেই ম্যাডামকে, যিনি মরিচ খেতে গিয়ে ড্রাগন হন আর তেলাপোকা দেখে বাঘিনী থেকে বিড়াল হন। ম্যাডাম, আপনার জন্য এই গান, একটু রাগী একটু মিষ্টি, তোমার ওই চোখের দৃষ্টি। পুরো ডিপার্টমেন্ট হাসিতে ফেটে পড়ল। নীলিমা ফাইল দিয়ে মুখ ঢেকে রাখলেন। জলিয়াপা পাশ থেকে ফিস করে বলল, নীলিমা, এই ছেলেটা কিন্তু তেরা হলো, তোর খেয়াল খুব রাখে। আপা, ও খেয়াল রাখে না, ও আমার হাড় জ্বালিয়ে দেয়। কাল সকালে ট্যুর শেষ হবে। নীলিমা বারান্দায় দাঁড়িয়ে আছেন। আর্য তার পাশের বারান্দা দিয়ে উকি দিল। ম্যাডাম, কাল তো ক্যাম্পাসে ফিরবো, ওখানে তো আর আপনাকে একা পাহাড়ে নিয়ে যেতে পারবো না। ওখানে তো আপনি আবার সেই রাগী প্রিন্সিপাল হয়ে যাবেন। আমাকে কি মনে পড়বে? মনে পড়ার কি আছে? আপনি কি ক্লাসে থাকবেনই আমার রক্ত চোষার জন্য? আপনি তো ক্লাসে থাকবেনই আমার রক্ত চোষার জন্য। রক্ত না ম্যাডাম, আমি তো আপনার ছায়া হয়ে থাকবো। আর শুনুন, মরিচ খাওয়ার চ্যালেঞ্জটা কিন্তু আপনি হেরেছেন, আইসক্রিমটা কিন্তু বাকি রইল। বাসায় গিয়ে দেব, এখন ঘুমান। রিসোর্টের পেছনে ফাঁকা জায়গায় বিশাল এক অগ্নিকুণ্ড জ্বালানো হয়েছে। চারপাশে গোল হয়ে বসেছে স্টুডেন্ট আর টিচাররা। ডিনসার থেকে শুরু করে জলিয়াপা সবাই আজ ফুরফুরে মেজাজে। ঠিক হলো খেলা হবে ট্রুথ অর ডেয়ার। আর এই খেলার মাস্টারমাইন্ড হলো টিনা। বোতল ঘোরানো হচ্ছে। কয়েকবার ঘোরানোর পর বোতল মাথা গিয়ে থামলো নীলিমা ম্যাডামের দিকে। পুরো দল চিৎকার করে উঠল। টিনা কুটিল হেসে বলে, ম্যাম, আপনি তো সব সময় আমাদের ডিসিপ্লিন শেখান। আজ দেখা যাক আপনার সাহস কত, ট্রুথ নাকি ডেয়ার? অবশ্যই ট্রুথ, আমি মিথ্যা বলি না। ট্রুথ তো সবাই বলে ম্যাম। আপনি কি আর্যর মতো একজন প্যারা ছাত্রের ভয়ে ডেয়ার নিতে ভয় পাচ্ছেন, নাকি আপনার সাহসের দৌড় শুধু ক্লাসরুম পর্যন্তই? ম্যাডাম, টিনা তো আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছে। আপনি যদি ডেয়ার না নেন তবে কাল থেকে আমি আপনাকে ভীতু ম্যাডাম বলে ডাকবো। উফ, ঠিক আছে, ডেয়ারি নিলাম। বলুন কি করতে হবে? বেশি কিছু না, এই রিসর্টের পিছনে যে ঘন জঙ্গল আছে আপনি একা সেখানে যাবেন এবং একটা নির্দিষ্ট বটগাছ থেকে একটা লতা ছিঁড়ে নিয়ে আসবেন। সময় মাত্র 20 মিনিট। টিনা, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? রাত গভীর, জঙ্গল বিপজ্জনক। না স্যার, আমি যাব। আমি প্রমাণ করব আমি কাউকে ভয় পাই না। নীলিমা একা মোবাইল টর্চ নিয়ে জঙ্গলে ঢুকলেন। প্রথমে সাহস দেখালো, যত ভেতরে যাচ্ছেন ঝিঝি পোকার ডাক আর প্যাঁচার শব্দে ওনার হাত পা কাঁপতে শুরু করলো। 10 মিনিট পর তিনি বুঝলেন তিনি রাস্তা হারিয়েছেন। চারিদিকে শুধু বড় বড় গাছ আর অন্ধকার। বটগাছটা কোথায়? আমি ফিরবো কোন দিক দিয়ে? হঠাৎ একটা খসখস শব্দে তিনি ভয় পেয়ে দৌড়াতে গিয়ে এক গাদা কাদার ভেতর আছাড় খেলেন। তার পায়ের গোড়ালি মচকে গেল। টর্চটা ছিটকে দূরে পড়ে বন্ধ হয়ে গেল। নীলিমা এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। অন্ধকার জঙ্গলে একা বসে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। কেউ আছেন? বাঁচান আমাকে। আর্য, আপনি কোথায়? ক্যাম্পফায়ারের ওখানে 20 মিনিট পার হয়ে যাওয়ায় সবাই চিন্তিত। আর্য আর থাকতে পারল না। সে সবার আগে দৌড়ে জঙ্গলে ঢুকলো। বাকিরা অন্যদিকে গেল। কিন্তু আর্যর সহজাত বুদ্ধি ওকে নীলিমার কান্নার দিকে নিয়ে এলো। ম্যাডাম, আপনি কি এখানে বসে জলসা করছেন নাকি কাদার সাথে প্রেম করছেন? নীলিমা আর্যকে দেখে খুশিতে লাফিয়ে উঠতে গিয়ে ব্যথায় কুঁকিয়ে উঠলেন। আর্য, আপনি এসেছেন? আমি আর পারছি না, আমার পা ভেঙে গেছে মনে হয়। বাঘিনী তো দেখি এখন ভিজে বিড়াল হয়ে কাঁদছে।
আমি না বললে তো টিনার ওই সস্তার চ্যালেঞ্জ আপনি নিতেন না। এখন তো দেখছি আপনাকে পার্সেল করে নিয়ে যেতে হবে। উঠুন, আপনার এই মচকানো পা নিয়ে হাঁটা সম্ভব না। আমার কোলে আসুন। অসম্ভব, আমি আপনার কোলে উঠবো না, আমি নিজেই হাঁটবো। ঠিক আছে, হাঁটু গেড়ে বসেই থাকুন, আমি চললাম। বাঘ ভাল্লুক আসলে ওদের সাথে একটু ইকোনমিক্স নিয়ে আলোচনা করবেন। আসি। আর্য দু কদম যেতেই নীলিমা ভয়ে চিল্লিয়ে উঠল। না না, আর্য যাবেন না। আচ্ছা ঠিক আছে, নিন। আর্য নীলিমাকে পাজাকোলা করে কোলে তুলে নিয়ে বলে, বাপরে ম্যাডাম, আপনি কি পাথর খান? ওজন তো দেখি কম না, আমার তো হাড়গোড় ভেঙে যাবে। চুপ করুন, আপনি কি ওজন মাপতে এসেছেন? তাড়াতাড়ি রাস্তা খুঁজুন। রাস্তা তো আমিও ভুলে গেছি ম্যাডাম। আপনার কান্নার শব্দ শুনে যেদিকে আসছি এখন দেখি চারদিকে একরকম। প্রায় আধা ঘন্টা হাঁটার পর তারা বনের গহীনে একটা টিমটিমে আলো দেখতে পেল। সামনে একটা পুরনো মাটির কুঁড়ে ঘর, সেখানে এক বৃদ্ধ দম্পতি রতি কাকা আর সরলা মাসি হারিকেন জ্বালিয়ে ভাত খাচ্ছিলেন। আর্য নীলিমাকে কোলে নিয়ে সরাসরি ঘরের ভেতর ঢুকে পড়ল। ও চাচা, একটু আশ্রয় পাওয়া যাবে? আমার বউ জঙ্গলি রাস্তায় আছাড় খেয়ে পা ভেঙে ফেলেছে। নীলিমা আর্যর পেটে এক চিমটি কেটে বলে, কি? বউ? আর্য, আমি আপনার টিচার। আরে বউ না বললে এরা আপনাকে আমাকে জায়গা দেবে? আরে বাচ্চা, এই গভীর রাতে জঙ্গলে কি করতে আসছিল? আসো আসো, এই পার্টিতে বসা ওনারে। বউটা তো খুব সুন্দর গো। তা জামাই, ঝগড়া করে বুঝি জঙ্গলে আসছিলে? ঠিক ধরছেন মাসি, আপনার এই বউটা খুব রাগী। সারাদিন শুধু চিল্লায় আর আমাকে ফেল করানোর ভয় দেখায়। আজ তো জঙ্গলে এসে বাঘের ভয়ে আমার কোলেই আশ্রয় নিল। সরলা মাসি নীলিমার পায়ে গরম তেল মালিশ করে দিলেন। নীলিমা ব্যথায় ওহ আহ করছেন, আর আর্য পাশে বসে মুচকি হাসছে। ম্যাডাম, এখন তো আর দাপট নাই। মাসির হাতের মালিশ খেয়ে কেমন লাগছে? কাল কি ক্লাসে এই মালিশের গল্প বলবেন? আর্য, আপনি যদি মুখ বন্ধ না করেন তাহলে আমি এই ব্যথা নিয়ে আপনাকে মারবো। তোমরা ঝগড়া থামাও, আজ রাতটা এই কুড়ে ঘরে কাটাতে হবে। বাইরে বৃষ্টি পাচ্ছে, এই যে একটা কাঁথা আর একটা বালিশ, তোমরা দুজনে মানিয়ে নাও। কি? আমি আর ও একসাথে এই ছোট কাঁথায়? মাসি, ও আমার ছাত্র। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কুড়ে ঘরের ভেতর হারিকেনের আলোতে নীলিমা আর আর্য পাশাপাশি শুয়ে আছে, মাঝখানে একটা বালিশ। আর্য, আপনি কি ঘুমাচ্ছেন? না ম্যাডাম, ভাবছি আপনার এই অসহায় চেহারাটা যদি মন্টু আর বিকাশ দেখতো, আপনি যে আর্য চৌধুরীর কোমর ধরে ঝুলেছিলেন সেটা ভাবতেই আমার হাসি পাচ্ছে। আপনি একটা চরম তেরা ছেলে, কিন্তু আজ আপনি না আসলে আমি হয়তো মরেই যেতাম। মরে গেলে আমার সাথে ঝগড়া করতো কে? শুনুন ম্যাডাম, আপনার ইগোটা এই জঙ্গলে ফেলে রেখে যান। কাল সকালে যখন আমরা রিসর্টে ফিরব তখন যেন আপনাকে একটু মানুষ মনে হয়, রোবট না। বেয়াদবি বন্ধ করুন আর ঘুমান। কুড়ে ঘরের বাইরে বৃষ্টির তাণ্ডব, হারিকেনের শিখাটা কাঁপছে। মাটির মেঝের উপর একখানা জরাজীর্ণ শীতলপাটি আর একটা পাতলা কাঁথা। নীলিমা চৌধুরী আর আর্য যাদের টক্করে পুরো বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত, তারা আজ এই একফালি জায়গায় বন্দী। নীলিমা আর আর্যর মাঝখানে একটা বালিশ, কিন্তু পাটিটা এতই ছোট যে দুজনের শরীর বারবার ঘষা খাচ্ছে। আর্য, আপনি ওইদিকে সরুন। আপনার হাত আমার কাঁধে লাগছে কেন? ম্যাডাম, আমি কি দেয়াল ফুঁড়ে বাইরে যাব? আপনি তো এইটুকু পার্টির অর্ধেক দখল করে আছেন। আপনার এই চওড়া ইগোটা একটু কমান, জায়গা এমনিই হয়ে যাবে। বেয়াদবি করবেন না, আমি আপনার টিচার, একটু সম্মান দিয়ে কথা বলুন। নীলিমার রাগে পাশ কাটিয়ে ফিরতে গেলেন, কিন্তু পায়ের ব্যথায় ভারসাম্য হারিয়ে পাটি থেকে গড়িয়ে নিচে পড়ে যেতে গেলেন। আর্য এক জন্মনে ক্ষিপ্ততায় নীলিমার কোমর জড়িয়ে ধরল। নীলিমা সরাসরি আর্যর তপ্ত বুকের ওপর গিয়ে পড়লেন। হারিকেনের আলোয় আর্যর দু চোখে আজ অন্যরকম নেশা। নীলিমার ভেজা চুলের ঘ্রাণ আর আর্যর পুরুষালী শরীরে উত্তাপ মিলেমিশে একাকার। আর্যর হাত নীলিমার নরম কোমরে শক্ত হয়ে বসল। নীলিমা প্রথমে বাধা দিতে চাইলেন, কিন্তু আর্যর চোখের দিকে তাকিয়ে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। আর্য ফিসফিস করে বলল, ম্যাডাম, আজ আপনার সব নিয়ম কি এই বৃষ্টির জলে ধুয়ে গেছে?
আর্য তপ্ত নিঃশ্বাস নীলিমার গালে এসে লাগছে। নীলিমার বুকে ধুকপুকানি আর্য স্পষ্ট শুনতে পাচ্ছে। আর্যর এক হাত নীলিমার গাল ছুঁয়ে চিবুক পর্যন্ত নেমে এলো। নীলিমা চোখ বন্ধ করে ফেলেন। আর্যর ঠোঁট যখন নীলিমার কানের কাছে পৌঁছালো তখন নীলিমার উত্তেজনায় আর্যর শার্টের কলার খামচে ধরলেন। এক অসহ্য কিন্তু মিষ্টি রোমাঞ্চে দুজনেই ডুবে গেলেন। ধুলোমাখা সেই কুঁড়ে ঘর যেন এক স্বর্গীয় বাসর ঘরে পরিণত হলো। বৃষ্টির শব্দ ছাপিয়ে তাদের দীর্ঘশ্বাসের শব্দ স্পষ্ট হতে লাগলো। নীলিমা ভুলে গেলেন তিনি একজন কড়া ম্যাজিস্ট্রেট বা লেকচারার। তিনি আজ কেবল এক নারী যে তার প্রিয়তারা ছাত্রের আশ্রয়ে নিজেকে সঁপে দিয়েছে। ঠিক তখনই কুঁড়ে ঘরের পাশের কপাটে লাথি মেরে খুলে গেল। হাতে মশাল আর তীরধনুক নিয়ে 4-5 জন আদিবাসী পুরুষ ঘরে ঢুকলো। তাদের চোখে আগুনের আভা। বৃদ্ধ রতি কাকা আর সরলা মাসি ভয়ে কোণঠাসা হয়ে পড়লেন। রাতি, এই মানুষগুলো কারা? এই পবিত্র অরণ্যের গহীনে তুই পরপুরুষ আর নারীকে আশ্রয় দিয়েছিস কেন? ওরা বিপদে পড়েছে বাবা, মেয়েটির পা মচকেছে। আদিবাসী নেতা আর্য আর নীলিমার দিকে আঙ্গুল উঁচিয়ে বলে, মিথ্যে কথা। আমরা অনেকক্ষণ বাইরে থেকে দেখছি। এরা স্বামী স্ত্রী না। এই পবিত্র অরণ্য আমাদের মা, আমাদের দেবতা। এই অপবিত্রতায় উনি ক্রুদ্ধ হবেন। তোমরা আমাদের ধর্ম আর আমাদের সমাজকে নষ্ট করছো। নীলিমা ভয়ে কেঁদে ফেলে আর্যের পেছনে লুকালেন। না না, আমরা তেমন কিছু করিনি। আমরা পথ হারিয়ে এখানে এসেছি, আমাদের যেতে দিন। যেতে দেব? এই পাপের ফল পুরো জঙ্গল ভোগ করবে। এদের এখনই মেরে আমাদের দেবতার থানে উৎসর্গ করতে হবে। এদের রক্ত দিয়ে মাটি শুদ্ধ হবে। আর্য নীলিমাকে আগলে দাঁড়িয়ে বলে, খবরদার ওনার গায়ে হাত দেবেন না। যা করার আমার সাথে করুন। যদি বাঁচতে চাও তবে এই মুহূর্তে আমাদের সমাজের নিয়মে তোমাদেরকে শুদ্ধ হতে হবে। এই অপবিত্রতা মোচনের একটাই পথ, বিয়ে। তোমরা কি এখনই একে অপরকে বিয়ে করবে? নীলিমা ও আর্য একসাথে চিৎকার করে। না, অসম্ভব। না, অসম্ভব। নীলিমা আর্যর দিকে তাকিয়ে বলে, আমি ওকে বিয়ে করব, আমার ছাত্রকে? কখনো না। আর আমি এই রাগী হিটলারকে বিয়ে করে জেল খাটবো? তার চেয়ে মরা ভালো। আদিবাসী নেতা ধনুক উঁচিয়ে বলে, তবে তাই হোক, ছেলেদের প্রস্তুত করো। নীলিমা থরথর করে কাঁপছে। তিনি আর্যর কানের কাছে গিয়ে ফিসফিস করে বললেন, আর্য, ওরা তো সত্যি মেরে ফেলবে। মারার চেয়ে এই নাটক করা ভালো না? ফিরে গেলে তো আমরা সব অস্বীকার করতে পারবো। ম্যাডাম, বিয়ে কি খেলার জিনিস? আচ্ছা ঠিক আছে, আপনার জীবন বাঁচানোর জন্য আমি রাজি, কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু আমার বউ হওয়ার যোগ্যতা রাখেন না। চুপ করুন, আপনিও আমার জামাই হওয়ার যোগ্য না। আদিবাসীরা এক মৌলভী সাহেবকে, যিনি এই জঙ্গলের পাশে গ্রামে থাকেন, তাকে ধরে নিয়ে এলো। হারিকেনের হলদে আলোয় আর্য আর নীলিমা মুখোমুখি বসলো। নীলিমার মাথায় সরলা মাসি একটা জাল ওড়না টেনে দিলেন। আর্য চৌধুরী, আপনি কি নীলিমাকে 5 লক্ষ টাকা দিনমোহরে বিয়ে করতে রাজি আছেন? আর্য নীলিমার দিকে তারা দৃষ্টি দিয়ে বলে, রাজি, কবুল। নীলিমা চৌধুরী, আপনি কি আর্য চৌধুরীকে স্বামী হিসেবে গ্রহণ করছেন? নীলিমা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে, কবুল। বিয়ে শেষ হতে আদিবাসীরা মেতে উঠল। তারা ঢাক ঢোল বাজিয়ে নাচতে শুরু করলো। তারা নিয়ম করলো আজ রাতটা এদের একে অপরের হাত ধরে বসে থাকতে হবে, না হলে দেবতা অপবিত্র থাকবে। এ সময় জামাইয়ের প্লেট থেকে একটু মিষ্টি খাও। আর্য প্লেট থেকে একটা রসগোল্লা নিয়ে নীলিমার মুখের সামনে ধরলো। খান ম্যাডাম, সারা জীবন তো শুধু ঝাল আর তিতা খাওয়াইছেন, এবার জামাইয়ের হাতের মিষ্টি খান। আর্য, আমি আপনাকে চিবিয়ে খাবো। আপনি কি ভাবছেন এটা সত্যি বিয়ে? চুপ করো। স্বামী স্ত্রী হয়ে ঝগড়া করলে আবার দেবতার অভিশাপ পড়বে। দুজন মিলে এই আগুনের চারপাশটা 7 বার ঘোরো। আরে আমরা তো মুসলমান, এইসব কি করার কথা বলছেন? চুপ করো। মুসলমান বলেই তো সেই নিয়মেই বিয়ে পড়াচ্ছি, কিন্তু এটা আমাদের রীতি। না হলে আমাদের ধর্মকে অবমাননা করা হবে। নতুন দম্পতিদের আমরা এভাবেই বরণ করি। হায় খোদা, আর কি কি দেখতে হবে? সব আপনার দোষ। বারে, হারালেন আপনি, বাঁচালাম আমি, এখন আমার দোষ? আর্য নীলিমাকে পাজাকোলা করে কোলে তুলে নিল, কারণ নীলিমার পা মচকানো। আগুনের চারপাশে ঘোরার সময় আর্য ফিস ফিস করে বলল, ম্যাডাম, আপনি কিন্তু এখন আমার লিগেল বউ। কাল সকালে রিসর্টে গিয়ে ডিন স্যারকে কি বলবেন? বলবো আপনি আমাকে কিডন্যাপ করে বিয়ে করেছেন। আর আমি বলবো ম্যাডাম আমাকে জঙ্গলে ফুসলিয়ে নিয়ে এসে কবুল বলেছেন।
আচার অনুষ্ঠান শেষ হওয়ার পর আদিবাসীরা পাহারা দিতে বসে রইল। নীলিমা আর আর্যকে একসাথে থাকতে হচ্ছে। আর্য নীলিমার খুব কাছাকাছি বসে আছে। একটু দূরে বসুন, গায়ের সাথে লেগে আছেন কেন? ম্যাডাম, আদিবাসীরা দেখছে, দূরে বসলে ওনারা আবার মারতে আসবে। ধরুন আমার হাত, তেরা ছাত্রের হাত ধরা কি খুব কঠিন? নীলিমা বাধ্য হয়ে আর্যর হাত ধরলেন। আর্য বলিষ্ঠ আঙ্গুলের ফাঁকে নীলিমার হাতটা যেন এক নিরাপদ আশ্রয় খুঁজে পেল। নীলিমা মনে মনে ভাবছেন, এই তেরা ছেলেটাই কি তবে আমার নিয়তি ছিল? ভোরের আলো ফুটেছে কুলা ওড়ার পাহাড়ে, জঙ্গল জুড়ে ভেজা মাটির সেওদা গন্ধ। কিন্তু নীলিমা চৌধুরী মনের ভেতর এখন সাইক্লোন বয়ে যাচ্ছে। সারা রাত তিনি আর আর্য হাত ধরে বসেছিলেন। কখনো ঝগড়া করেছেন, কখনো আবার ক্লান্তিতে আর্যর কাঁধে মাথা রেখেছেন। এখন ফেরার পালা, কিন্তু আদিবাসীরা তাদের ছাড়তে নারাজ। সকাল 7টা, কুড়েঘরের বাইরে ঢাকঢোল বাজছে। আদিবাসী নেতা আজ খুব খুশি, কারণ তারা একজোড়া পাপী আত্মাকে পবিত্র বন্ধনে বেঁধে দিয়েছে। ওহে জামাই বাবা জীবন, তোমাদের আমরা একা যেতে দেব না। তোমাদের রীতিতেই বিয়ে বলে কথা। তোমরা তোমাদের মিছিল করে তোমাদের বাস্তবায়ন পৌঁছে দেবে। নীলিমা আতঙ্কে ফ্যাকাশে হয়ে যায়। না না, তার কোনো প্রয়োজন নেই, আমরা নিজেরাই যেতে পারবো। দয়া করে আপনারা আমাদের সাথে যাবেন না? ম্যাডাম, চিল্লিয়ে লাভ নাই। এরা যদি এখন রিসর্টে গিয়ে হুলস্থুল না করে তবে ওনাদের শাস্তি হবে না? আর্য, আপনি কি পাগল? ওরা রিসোর্টে গেলে আমার সম্মান থাকবে না। ডিন স্যার তো আমাকে জ্যান্ত পুড়িয়ে মারবেন। তাহলে ওনাদের শান্তি হবে না। মরলে একসাথে মরবো ম্যাডাম। কবুল তো আপনিও বলছেন, আমিও বলছি। এখন চলুন, এই তেরা ছাত্রের হাত ধরে রানীর মতো বের হন। রিসোর্টের বারান্দায় ডিন স্যার, জলিয়াপা, নাসির আর টিনা দাঁড়িয়ে আছে। সবাই সারা রাত তোর চিন্তায় ঘুমায়নি। হঠাৎ তোর পাহাড়ের দিকে থেকে ঢাকঢোলের শব্দ শোনা গেল। দেখা গেল একদল আদিবাসী নাচতে নাচতে আসছে, আর তাদের মাঝখানে আর্য নীলিমাকে পাজাকোলা করে কোলে নিয়ে আসছে। নীলিমার মাথায় সেই জরাজীর্ণ লাল ওড়না। ওটা কি? আর্যর কোলে ম্যাম কেন? আর ওনার মাথায় ওড়না কেন? ডিন স্যার চশমা খুলে মুছে আবার বলেন, নীলিমা, আর্য, এ কি অবস্থা তোমাদের? এই মানুষগুলো কারা? আদিবাসী নেতা ডিন স্যারের সামনে গিয়ে মুখ ফুলিয়ে বলে, শুনুন সাহেব, আপনার এই মেয়ে আর ছেলে কাল রাতে আমাদের বনে অপবিত্র কাজ করতে গিয়েছিল। আমাদের আইন খুব কড়া, আমরা ওদের জ্যান্ত কবর দিতাম, কিন্তু ওরা বিয়ে করে বেঁচে গেছে। এখন ওরা স্বামী স্ত্রী। পুরো রিসোর্টে পিনপতন নীরবতা। নাসিরের হাতের কফির মগ পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। টিনা জ্ঞান হারিয়ে পড়ার দশা। টিনা দৌড়ে এসে আর্যর কলা ধরে। আর্য, এটা মিথ্যা। বলো যে এটা মিথ্যা। তুমি এই বুড়ি ম্যাডামকে বিয়ে করতে পারো না। তুমি তো আমাকে ভালোবাসো। আর্য টিনার হাত সরিয়ে দিয়ে বলে, টিনা, তুই আমার লিমিট ক্রস করছিস। কাল রাতে আমি না থাকলে এই ম্যাডাম তো মরতই, আর আমিও হয়তো থাকতাম না। আর বিয়ে, হ্যাঁ কবুল বলেছি। এখন নীলিমা চৌধুরী আমার অফিসিয়াল এবং আনঅফিসিয়াল সব রকমের বউ। নীলিমা রাগে আর লজ্জায় ফেটে পড়ে। থামুন আর্য স্যার, আমি সব ব্যাখ্যা দিচ্ছি। ওরা আমাদের মেরে ফেলার হুমকি দিয়েছিল, তাই আমরা নাটক করেছি। নাটক? কবুল বলা কি নাটক? এই যে মৌলভী সাহেব, স্বাক্ষর দিন। জি স্যার, ওনারা একদম নিয়ম মেনে 3বার কবুল বলেছেন। এই নিন বিয়ে রেজিস্ট্রি কাগজের একটা কপি। ডিন স্যার 3জনকে ভেতরে ডাকেন। রিসোর্টের ভেতর একটা ক্লোজ ডোর মিটিং হচ্ছে। ডিন স্যার, জলিয়াপা, আর্য আর নীলিমা সেখানে আছেন। নীলিমা, আপনি একজন দায়িত্বশীল লেকচারার, আপনার সাথে একজন ছাত্রের নাম এভাবে জড়িয়ে গেল। এখন এই খবর যদি ইউনিভার্সিটি জানাজানি হয় তবে আপনার কেরিয়ার শেষ। স্যার, ক্যারিয়ার কেন শেষ হবে? শিক্ষক আর ছাত্রের বিয়ে কি ইতিহাসে নেই? আর তাছাড়া আমি তো ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। 1 মাস পর আমি আর ছাত্র থাকবো না। আপনি বরং আমাদের মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন। নীলিমা আর্যর দিকে ফাইল ছুঁড়ে মেরে বলে যে, মিষ্টি খান আপনার তেরা মাথায়। স্যার, এই বিয়ে আমি মানি না। আমি কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করব। নীলিমা, কোর্টে গিয়ে তো আরো আলোচনা হবে, বরং এখন চুপ থাক ভালো। ট্যুর শেষ করে আমরা ঢাকায় গিয়ে করব।
যেহেতু আদিবাসীরা এখনও রিসোর্টের বাইরে বসে আছে তদারকি করতে, তাই ডিনসার বাধ্য হয়ে নীলিমা আর আর্যকে একই রুমে থাকার নির্দেশ দিলেন, অন্তত তাদের সামনে। নীলিমা রুমে ঢুকে আর্যকে ধাক্কা দিয়ে বলে, সোফায় যান। আপনি কি সত্যিই ভেবেছেন আমি আপনার বউ হয়ে গেছি? আর্য, আপনি কি বুঝতে পারছেন না আমার জীবনটা শেষ হয়ে গেল? ম্যাডাম, ওড়নাটা কিন্তু আপনার মুখটাকে খুব আদুরে বানাচ্ছে। আর আমি তো তেরা ছাত্র, আমি কি সোফায় ঘুমানোর লোক? এই যে ডবল খাট, আপনি এক পাশে আমি এক পাশে, মাঝখানে আপনার ওই মোটা ইকোনমিক্স বইগুলো দিয়ে দেয়াল বানান। আর্য, আপনি কি বুঝতে পারছেন না আমার জীবনটা শেষ হয়ে গেল? আর্য সিরিয়াস হয়ে নীলিমার সামনে দাঁড়িয়ে বলে, নষ্ট হয়নি ম্যাডাম, আমি থাকতে আপনার অসম্মান কাউকে করতে দেব না, টিনা হোক বা অন্য কেউ। কারো সাহস নাই আপনার দিকে আঙুল তোলার। কবুল যেহেতু বলেছি, দায়িত্ব আমি নেবই। এদিকে টিনা রুমের বাইরে বসে কান্নাকাটি করছে না, বরং শয়তানি বুদ্ধি আটছে। সে আদিবাসীদের সাথে কথা বলে এই বিয়ের অনুষ্ঠান কিছু ক্লিপ নিজের ফোনে রেকর্ড করে নিয়েছে অন্যের ফোন দিয়ে। আর্য আমার না হলে আমি কারো হতে দিব না। এই ভিডিও যখন ইউনিভার্সিটির গ্রুপে যাবে তখন এই ম্যাডাম লজ্জায় গলায় দড়ি দিবে। বিকাশ আর মন্টু টিনার পেছনে এসে দাঁড়ালো। টিনা, কাজটা কিন্তু ঠিক করলি না। আর্য ভাই জানতে পারলে তোকে কাঁচামরিচ দিয়ে চিবাই খাইবো। হক, আমার কিচ্ছু যায় আসে না। রিসোর্টের স্টাফরা নীলিমা আর আর্যর রুমে ডিনার দিয়ে গেল। নীলিমা খাবার স্পর্শ করছে না। ম্যাডাম খান, আপনার স্বামী হিসেবে কি আমাকে এখন জোর করে খাওয়াতে হবে? একদম স্বামী শব্দটা উচ্চারণ করবেন না, আমি আপনার টিচার। টিচার প্লাস বউ। এই যে মুরগির লেগ পিসটা নেন, আপনি সারাদিন যা রাগ দেখাইছেন, আপনার প্রোটিন দরকার। আর্য জোর করে নীলিমার মুখে খাবার তুলে দিতে গেল। নীলিমা বাধা দিতে গিয়ে আর্যর সাথে ঝোল মাখিয়ে দিলেন। দেখলেন তো, আপনি সবসময় ঝামেলা পাকান। শার্ট নষ্ট হয়েছে তো কি হয়েছে, ধুয়ে দেবেন। বউরা তো স্বামীর জামা ধুয়ে দেয়। আমি আপনার জামা কাপড় ধোবো? আকাশ থেকে না, আপনার মন থেকে পড়েছি ম্যাডাম। এখন চুপচাপ খান, না হলে আমি কিন্তু আবার ওই আদিবাসী নেতাকে ডেকে আনবো। নীলিমা কপাল চাপড়াতে থাকে। কিছুক্ষণ পর আদিবাসীরা চলে যায়। ট্যুরের বাস ঢাকার কাছাকাছি। বাসের ভেতর এক থমথমে নীরবতা। নীলিমা জানালার বাইরে তাকিয়ে আছেন, তার চোখে জল। অন্যদিকে আর্যর মাথায় এখন হাজারটা চিন্তা। সে জানে এই বিয়ের খবর পৌঁছানো মাত্রই তার বড়লোক বাবা মা এটাকে মেনে নেবে না। চৌধুরী ভিলা বনাম আর্য তেরামি শুরু হতে যাচ্ছে নতুন যুদ্ধ। বাসের পেছনের সিটে নীলিমা আর আর্য পাশাপাশি বসে। নীলিমা বারবার তার গলা সেই ওড়নাটা যা আদিবাসীরা পরেছিল ব্যাগে লুকানোর চেষ্টা করছেন। ম্যাডাম, ওটা ব্যাগে লুকাচ্ছেন কেন? ওটা তো আপনার বিয়ের একমাত্র দলিল। আর তাছাড়া নীল শাড়ির সাথে লাল ওড়নাটা কিন্তু আপনাকে বেশ মানাইছিল। আমি আপনার জামা কাপড় ধোবো? আপনি কি আকাশ থেকে পড়েছেন? আর্য, দয়া করে চুপ করুন, ঢাকা পৌঁছাতে দিন। আমি এই নাটকে শেষ করব। আমি কালই লয়ারের সাথে কথা বলবো। লয়ার? আপনি কি ভুলে গেছেন আদিবাসী নেতা ভিডিও করে রাখছে? আর মৌলভী সাহেব যে কাবিননামা দিছে ওটা তো আমার পকেটে। আপনি যত লয়ারের কাছে যাবেন কাহিনী তত ভাইরাল হবে। তার চেয়ে বরং ভাবুন বাসায় গিয়ে আম্মাকে কি বলবেন। বাস ঢাকায় পৌঁছাতে আর্যর মা মিসেস রাবিয়া চৌধুরী আর BMW নিয়ে হাজির হলেন। তিনি অত্যন্ত দামি গহনা আর আভিজাত্যের অহংকারে মোড়ানো একজন নারী। তিনি টিনার কাছ থেকে সব খবর আগে ভাগে পেয়ে গেছেন। রাবিয়া চৌধুরী আর্যর সামনে এসে দাঁড়িয়ে চিৎকার করলেন, আর্য, শুনলাম তুই নাকি সিলেটে গিয়ে কোনো এক লেকচারারকে বিয়ে করেছিস। এই কি তোর শিক্ষা? আমাদের চৌধুরী পরিবারের স্ট্যাটাস তুই ধুলোয় মিশিয়ে দিবি একটা মধ্যবিত্ত শিক্ষিকার জন্য? ম্যাম, আপনি ভুল বুঝছেন। আমি রাবিয়া চৌধুরী নীলিমাকে হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে বলে, একদম চুপ। আমি আপনার মতো মেয়েদের চিনি। টিউশনি বা পড়ানোর নাম করে বড়লোকের ছেলেদের ফাঁদে ফেলেন আপনারা। আর্য, চল গাড়িতে ওঠ। এই বিয়ের কোনো ভিত্তি আমাদের কাছে নেই। আর্য নীলিমার হাত শক্ত করে ধরে বলে, ভুল করছো আম্মা। নীলিমা আমাকে ফাঁদে ফেলেনি, বরং আমি নীলিমার পেছনে ঘুরি। আর বিয়েটা যেহেতু হয়েছে সেহেতু নীলিমা এখন এই বাড়ির বড় বউ। তুমি তাকে সম্মান দিতে না পারলে আমি তোমার সাথে এক কদমও যাব না। রাবিয়া চৌধুরী রাগে ফেটে পড়লেন। তিনি আর্যকে সাফ জানিয়ে দিলেন, যদি ওই মেয়েকে চাস তবে বাড়ির রাস্তা ভুলে যা।
আর্য মুহূর্তকাল দেরি না করে তার ব্যাগ কাঁধে তুলে নীলিমার দিকে তাকালো। ম্যাডাম চলুন, আপনার বাসায় আজ থেকে একজন নতুন পেইং গেস্ট থুরি আপনার স্বামী থাকতে যাচ্ছে। কি? আপনি আমার বাসায় যাবেন কেন? আপনার বাবা মা তো আপনার সাথে ঝগড়া করেছে। আপনি বন্ধুর বাসায় যান। বন্ধুর বাসায় কেন? বউ থাকতে কি মানুষ বন্ধুর বাসায় থাকে? আপনি তো কাল বললেন আপনি খুব একা, ঝগড়া করার লোক পান না। এই তো আমি চলে আসলাম 24 ঘন্টার জন্য, চলুন। নীলিমার ছোট্ট কিন্তু ছিমছাম ফ্ল্যাট। নীলিমা ভেবেছিলেন বাসে এসে শান্তি পাবেন, কিন্তু আর্য ঢুকে সোজা সোফায় পা তুলে বসলো আর টিভির রিমোট হাতে নিল। উফ ম্যাডাম, আপনার সোফাটা তো বেশ আরামদায়ক। তা কফিটা কি আপনি বানাবেন নাকি আমি গিয়ে কিচেন দখল করব? নীলিমা মাথায় হাত দিয়ে বসে পড়ে। রাত 11টা। আর্য, আপনি কি বুঝতে পারছেন না মানুষ কি বলবে? নাসির যদি জানতে পারে আপনি এখানে। নাসিরকে তো আমি আগেই বলে দিছি যে ম্যামের বাসায় এক্সট্রা ক্লাস আছে। আর শোনেন, আমি যেহেতু ঘর ছেড়েছি সেহেতু এখন আমি পুরোই আপনার উপর নির্ভরশীল। আপনার রান্নাঘর, আপনার সোফা, এমনকি আপনার আলমারির অর্ধেকটাও এখন আমার। আর লুকানোর কি, সবাই জানে এখন সব কিছু। নীলিমা আর্যর জন্য একটা চাদর আর বালিশ ড্রয়িং রুমে রেখে নিজের বেডরুমে ঢুকতে যাচ্ছিলেন। আর্য ল্যাপটপ নিয়ে সোজা ওনার পেছনে বেডরুমে ঢুকে পড়ল। বের হন, এটা আমার বেডরুম। ম্যাডাম, বাইরে মশা আছে। আর তাছাড়া আমরা কি বিবাহিত না? স্বামী স্ত্রীকে আলাদা রুমে থাকে। আপনি এক পাশে ঘুমান, আমি অন্য পাশে কোডিং করব। কথা দিচ্ছি আপনার ইকোনমিক্সের বইগুলোর ক্ষতি করব না। আমি আপনাকে পুলিশে দেবো আর্য। দিন। পুলিশ এসে কাবিননামা দেখলে আপনাকে আর আমাকে একসাথে থানায় নিয়ে যাবে। ওটা কি বেশি ভালো হবে? তার চেয়ে বরং চলুন আমরা ঝগড়া করি। আজকের ঝগড়ার বিষয়, আপনি কেন আমাকে আর্য চৌধুরী না বলে শুধু আর্য বলেন? এদিকে টিনা আর্যর মায়ের কাছে বসে কানে বিষাক্ত করছে। খালাম্মা, আর্য তো এখন ওই ম্যাডামের বাসায়। ওনারা নাকি বাসর রাত পালন করছেন। আপনি কিছু না করলে আর্য কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমি কালই ওই নীলিমার ইউনিভার্সিটিতে যাব। ওর চাকরি খেয়ে ছাড়বো আমি। আর্যকে ফিরিয়ে আনতেই হবে। রাত 2টো। নীলিমার খিদে পেয়েছে। তিনি কিচেনে গিয়ে দেখলেন আর্য অন্ধকারে দাঁড়িয়ে ফ্রিজ থেকে আইসক্রিম খাচ্ছে। চোর চোর! আর্য নীলিমার মুখ চেপে দেওয়ালে ঠেসে ধরল। আরে ম্যাডাম, নিজের জামাইকে কি কেউ চোর বলে? আইসক্রিম তো আপনিই কিনে রাখছেন একা খাবেন বলে। অন্ধকারে আর্য চোখের মনি চলছে। নীলিমার খুব কাছাকাছি সে। নীলিমা অনুভব করলেন তার হৃৎপিণ্ড ড্রামের মতো বাজছে। আর্য এক হাত নীলিমার কোমরে। ম্যাডাম, আপনার শরীরের পারফিউমটা কিন্তু দারুণ, কিন্তু আপনার মেজাজটা তার চেয়েও বেশি ঝাল। একটু আইসক্রিম খান, মনটা ঠান্ডা হবে। নীলিমা আর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আপনি খুব খারাপ আর্য। খারাপ বলেই তো আপনি আমাকে সহ্য করতে পারছেন না। কাল সকালে অফিসে কিন্তু আপনার সাথে আমি বাইকে যাব। রেডি থাকবেন বউ? সকাল 9টা। নীলিমার ফ্ল্যাটে এক তুমুল হাঙ্গামা। আর্য ড্রয়িং রুমে বসে নীলিমা সবচাইতে দামি স্পেশাল কফি মগটা নিয়ে আইস করছে। আর নীলিমা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে করতে আর্যকে শাসাচ্ছে। আর্য, আপনি আমার টাওয়াল কেন ব্যবহার করেছেন? আর এই যে টুথপেস্টে মুখ খোলা, এইসব অসভ্যতা আমার বাসায় চলবে না। ম্যাডাম, স্বামী স্ত্রীর মধ্যে কি আলাদা টাওয়েল থাকে? আর টুথপেস্টের মুখ খোলা রাখলে বাতাস ঢোকে, তাতে নাকি দাঁত ভালো পরিষ্কার হয়। আপনি তো ইকোনমিক্স বুঝেন, কেমিস্ট্রি তো আমার কাছে শিখতে হবে। যথেষ্ট হয়েছে। এক্ষুনি ব্যাগ গুছিয়ে আমার বাসা থেকে বের হন। আমি অফিসে যাচ্ছি। আমিও যাচ্ছি। আপনার বাইকের পেছনে বসে মানুষ ভাববে ম্যাম আজ খুব রোমান্টিক মুডে আছে, তাই নিজের জামাইকে লিফট দিচ্ছে। নীলিমা রাগে ব্যাগটা ছুঁড়ে মেরে বলে, আমি রিকশায় যাব, তাও আপনার বাইকে উঠবো না। নীলিমা ইউনিভার্সিটির গেটে পৌঁছাতে দেখলেন এক বিশাল জটকা। মাঝখানে আর্যর মা মিসেস রাবেয়া চৌধুরী তার বিএমডাব্লিউর ওপর হাত রেখে দাঁড়িয়ে আছেন। পাশে টিনা বিষাক্ত হাসি হাসছে। নীলিমাকে দেখা মাত্রই রাবেয়া চৌধুরী চিৎকার শুরু করলেন, ম্যাম, দয়া করে সবার সামনে এইভাবে বলবেন না। আমি নির্দোষ। নির্দোষ? তবে এই বিয়ের ভিডিও আর ছবিগুলো কি? আপনি তো একজন স্টুডেন্ট টিচার। আশপাশে থাকা স্টুডেন্টরা ফিসফিস শুরু করলো। ডিনসারও হন্তদন্ত হয়ে পেরিয়ে এলেন। নীলিমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। ঠিক তখনই একটা বিকট আওয়াজে বাইক থামলো। আর্য হেলমেট খুলে সরাসরি তার মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। আম্মা, অনেক হয়েছে।
আর একটা শব্দ যদি নীলিমার বিরুদ্ধে বলো তবে ভুলে যেও আমি তোমার ছেলে। আর্য, তুই এই তুচ্ছ মেয়ের জন্য আমাকে ধমকাচ্ছিস? চল বাড়ি চল, আমি এই বিয়ে তালাক করাবো। তালাক? বিয়ে কি পুতুল খেলা? আমি সাবালক। আমি নীলিমাকে বিয়ে করেছি কারণ আমি ওকে ভালোবাসি। থুরি, আমি ওকে সম্মান করি। আর নীলিমা কোনো সম্পত্তি চায় না। নীলিমা তো আমাকে তার বাসায় জায়গাও দিতে চায়নি, আমি জোর করে ঢুকেছি। এবার বলো, আমাকে জেল দেবে? তুই ওর বাসায় আছিস? ছি, চৌধুরী বংশের সম্মান তুই এভাবে ডুবালি? সম্মান ডুবছে তোমার আচরণে। দিন স্যার, এই ভিডিওগুলো সব ভুয়া। আর যদি সত্যিও হয় নীলিমা আমার স্ত্রী, একজন স্বামীর অধিকার আছে তার স্ত্রীর সম্মান রক্ষা করার। আজ থেকে নীলিমার গায়ে কোনো আঁচ লাগলে তার হিসাব আমি নেব। নীলিমা ডিন স্যারের রুমে বসে কাঁদছেন। ডিন স্যার চিন্তিত। নীলিমা, পরিস্থিতি খুব খারাপ। সেক্রেটারিয়েট কমিটি আপনার নামে নালিশ পেয়েছে। হয়তো আপনাকে সাময়িক বরখাস্ত করা হতে পারে। স্যার, আমি তো কোনো অন্যায় করিনি, আমি শুধু বাঁচাতে চেয়েছিলাম। স্যার, সাসপেন্ড কেন? নীলিমা যদি চাকরি হারায় তবে আমি ক্যাম্পাসে অনশন করব। আর আমার মা যে নালিশ দিয়েছে ওটা আমি তুলে নিতে বলবো। আপনারা ভুলে যাচ্ছেন আমি ইউনিভার্সিটির দাতা সদস্যের ছেলে। আমি চাইলে কালই এখানে নতুন বিল্ডিং বানিয়ে দিতে পারি, আবার আপনাদের ঘুমও হারাম করতে পারি। বিকেলে তারা বাসায় ফিরল। নীলিমা সারা রাস্তা এক ফোঁটা কথা বলেনি। রুমে ঢুকেই তিনি দরজা বন্ধ করে দিলেন। আর্য ডুপ্লিকেট চাবিতে দরজা খুলে ভেতরে ঢুকলো। আপনি আবার ভেতরে ঢুকলেন কেন? আপনার জন্য আমার চাকরি যাচ্ছে, সমাজ আমাকে গালি দিচ্ছে। আরে ম্যাডাম, চাকরি গেলে আমি আপনাকে খাওয়াবো। আমার পকেট মানি যা আছে তাতে আপনার মতো 10টা রাগী ম্যাডামকে পুষতে পারবো। এখন কান্না থামান। আপনার মেকআপ ধুয়ে গেলে তো আবার সেই আদিবাসী পেতনির মতো লাগবে। নীলিমা হেসে ফেলে, আবার গম্ভীর হয়ে বলে, আপনি একটা চরম বেয়াদব, কিন্তু আজ গেটে যা করলেন তার জন্য থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ? আপনার স্বামী আপনার জন্য নিজের মায়ের সাথে যুদ্ধ করলো, আর আপনি তাকে এক কাপ চাও খাওয়াবেন না? যান রান্নাঘরে গিয়ে ইলিশ মাছ রান্না করেন। আমি আজ জামাই আদর চাই। রাতে নাসির নীলিমার ফোনে ফোন করলো। আর্য, এবার আপনার বাবা মামলা করেছেন। নীলিমার রাগে ফোন রেখে আর্যর দিকে তাকালেন। আর্য, এবার আপনার বাবা মামলা করেছেন, আমি কি করব? আর্য নীলিমার হাত ধরে সোফায় বসলো। কিছু করবেন না। কাল সকালে আমি বাবার অফিসে যাব। তেরা ছাত্র যখন তেরা ছেলে হয় তখন কি হয় সেটা বাবা জানে। আপনি শুধু আজ রাতে আমাকে ভালো করে ঘুমাতে দিন, আপনার ওই চিল্লি বন্ধ রেখে। রাত একটা। নীলিমা আর আর্য পাশাপাশি শুয়ে আছে, মাঝখানে এক বড় বালিশ। হঠাৎ একটা মশা নীলিমার গালে বসলো। নীলিমা থাপ্পড় মারতে গিয়ে ভুলে আর্যর গালে চর বসিয়ে দিলেন। উফ ম্যাডাম, আপনি কি ঘুমেও আমাকে মারছেন? এটা কি ধরনের বাসর রাত? দুঃখিত, মশা মারতে গিয়েছিলাম। মশা মারতে গিয়ে জামাইয়ের গাল লাল করে দিলেন, এখন তো জরিমানা দিতে হবে। এই যে চটটা মারলেন এখানে বরফ ঘষে দেন। নীলিমা বরফ আনতে গিয়ে দেখলো ফ্রিজে বরফ নেই। আর্যর খুব কাছে গিয়ে নীলিমা ফু দিতে শুরু করলেন। আর্যের চোখে এক অদ্ভুত মায়া। নীলিমা যখন আর্যর গালে খুব কাছে, আর্য হুট করে নীলিমার হাত ধরে ফেলো। ম্যাডাম, আপনি কি সত্যি আমাকে ঘৃণা করেন নাকি এই তেরা ছাত্রটাই আপনার জীবনের একমাত্র শান্তি? নীলিমা কথা হারিয়ে ফেলে। সকালবেলা। আমি জানি না, আপনি ঘুমান। নীলিমার রান্নাঘর থেকে আজ খুন্তি নাড়া শব্দের বদলে চিৎকারের শব্দ আসছে। নীলিমা আজ আর্যর জন্য নাস্তা বানাচ্ছে, আর আর্য পেছনে দাঁড়িয়ে ওনার শাড়ির আঁচল নিয়ে খেলা করছে। আর্য, আঁচল ছাড়ুন। আপনি কি বাচ্চা ছেলে? কাজ করতে দিন, দেরি হয়ে যাচ্ছে। ম্যাডাম, স্বামী যখন পেছনে দাঁড়িয়ে থাকে তখন কাজের স্পিড বাড়ার কথা, কমছে কেন? আর শুনুন, আজ ডিম ভাজিতে লবণের বদলে চিনি দেবেন। আপনার জীবনটা ইদানিং খুব নোনতা হয়ে গেছে, একটু মিষ্টি দরকার। বেয়াদবি করবেন না, আপনি আমার ছাত্র, এটা মাথায় রাখবেন। ভুলে গেছেন আমি এখন আপনার রেজিস্ট্রি করা ছাত্র, মানে জামাই ছাত্র। আচ্ছা ম্যাডাম, আপনার এই যে রাগটা, এটা কি আসলেই নাকি আমাকে দেখে আপনার বুকটা একটু ধুক ধুক করে?
আর্য হুট করে নীলিমার একদম কাছে গিয়ে ওনার কানে ফিসফিস করে কিছু একটা বলল। নীলিমা লজ্জায় আর রাগে টকটকে লাল হয়ে গেলেন। তিনি আর্যকে ধাক্কা দিয়ে সরাতে চাইলেন, কিন্তু আর্য ওনার হাত ধরে ফেলল। এই ছেলেটার চোখে এত মায়া কেন? আমার রাগগুলো কেন জল হয়ে যাচ্ছে? বেলা 11টা। আর্যর বাবা মিস্টার আরশাদ চৌধুরী তার বিশাল কর্পোরেট অফিসে বসে নীলিমার নামে মানহানির মামলার ফাইল চেক করছেন। হঠাৎ দরজায় লাথি মেরে খুলে আর্য ভেতরে ঢুকলো। আর্য, এটা আমার অফিস, তোমার খেলার মাঠ না, বের হও। বাবা, তুমি নীলিমার নামে মামলা করেছো? যে মানুষটা সারা রাত জঙ্গলে মশার কামড় খেয়ে আমার জীবন বাঁচালো, তার নামে তুমি নালিশ দাও? তুমি কি জানো আমি নীলিমাকে ডিভোর্স দিলে আমি ড্রাগস নেওয়া শুরু করব, আমি পড়াশোনা ছেড়ে দেব? হুমকি দিচ্ছ? না বাবা, তেরামি করছি। ওই ফাইলটা এখনই ডাস্টবিনে ফেলো, আর নীলিমার চাকরি নিয়ে যদি একটাও কথা ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছায় তবে কাল থেকে তোমার সব ফ্যাক্টরির সামনে আমি অনশন করব। মিডিয়াকে বলবো মিলিয়নিয়ার বাবার হাত থেকে বাঁচতে চাই। জেদ দেখে আরশাদ চৌধুরী থমকে গেলেন। তিনি জানেন আর্য যা বলে তা করে ছাড়ে। নীলিমা আর আর্য একসাথে ক্যাম্পাসে ঢুকলো। সবাই হাঁ করে তাকিয়ে আছে। টিনা এক কোণায় দাঁড়িয়ে রাগে নখ কামড়াচ্ছে। আর্য ইচ্ছে করে নীলিমার ব্যাগের চেনটা ঠিক করে দিল সবার সামনে। ম্যাম, লজ্জা করে না? স্টুডেন্টের সাথে সংসার করছেন। নীলিমা আজ দমে গেলেন না, পাল্টা জবাব দিলেন। টিনা, সংসার করছি নাকি যুদ্ধ করছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি বরং আপনার ইয়ার লসের চিন্তা করুন। আর আর্য, ক্লাসে আসুন, আপনার অ্যাসাইনমেন্ট বাকি। আসছি গিন্নি। থুরি ম্যাম, ক্লাসের শেষে কি কফি খাওয়াবেন? বিকেলে ক্যাম্পাস থেকে ফেরার সময় ঝুম বৃষ্টি নামলো। আর্য বাইকটা নষ্ট হয়ে গেছে। তারা একটা ছাউনির নিচে দাঁড়ালো। নীলিমা শীতে কাঁপছেন। আর্য নিজের শার্টের উপরে থাকা জ্যাকেটটা খুলে নীলিমার গায়ে জড়িয়ে দিল। নীলিমা, আপনার ঠান্ডা লাগবে, নিন এটা। ম্যাডাম, আপনি অসুস্থ হলে আমার ঝগড়া করার লোক থাকবে না। আমার কষ্ট সহ্য হবে, কিন্তু আপনার হাসি সহ্য হবে না। আচ্ছা ম্যাডাম, আপনি কি সত্যি আমাকে ঘৃণা করেন? নীলিমা জানালার বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে বলে, আমি আপনাকে ঘৃণা করার সময় পাই না আর্য। আপনি এত বিরক্ত করেন যে ঘৃণা করব এনার্জি থাকে না। নীলিমা হাসলেন। এক টুকরো দুর্লভ হাসি। আর্য অপলক চেয়ে রইল। নীলিমা বুঝতে পারলেন তার মনে আর্যর জন্য একটা জায়গা তৈরি হচ্ছে, কিন্তু তিনি তা স্বীকার করলেন না। কিছুতে না, তার ইগো বাধা দিচ্ছে। রাতে আর্যর খুব জ্বর এলো। বৃষ্টি ভেজায় তার শরীর গরম হয়ে গেছে। সে ছোপায় কুকড়ে শুয়ে আছে। নীলিমা রুম থেকে বের হয়ে দেখলেন আর্য কাঁপছে। ওনার বুকটা হু হু করে উঠল। নীলিমা আর্যর কপালে হাত দিয়ে বলে, ও বাবা, আপনার তো অনেক জ্বর। আর্য, শুনছেন? নীলিমা সারা রাত জেগে আর্যর মাথায় জলপট্টি দিলেন। নিজের হাতে স্যুপ বানিয়ে আর্যকে খাইয়ে দিলেন। আর্য জ্বরে ঘরে নীলিমার হাতটা চেপে ধরল। নীলিমা সরালেন না। তিনি আর্য চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। এত তেরা কেন তুমি? কেন নিজেকে এত কষ্ট দাও? পরের দিন সকালে টিনা নীলিমাকে একটা মেসেজ পাঠালো। সেখানে আর্য আর নীলিমা সেই রাতের জলপটি দেওয়ার একটা ছবি, যেটা টিনা জানালার আড়াল থেকে তুলেছে। ম্যাম, রাতের সেবা তো খুব ভালোই চলছে। এই ছবি যদি ডিন স্যারকে পাঠাই? নীলিমা মেসেজটা দেখে কেঁপে উঠলেন, কিন্তু আর্যর দিকে তাকিয়ে মনে সাহস সঞ্চয় করলেন। না, এবার আর হারবো না। আর্য আমার জন্য লড়েছে, এবার আমি লড়বো। সকালবেলা আর্য চোখ খুলতে দেখলো সে নীলিমার বিছানায় শুয়ে আছে, আর নীলিমা পাশে বসে কপালে হাত দিয়ে আছেন। ম্যাডাম, আমি কি স্বর্গে আছি? আপনি কি পরী হয়ে আমার সেবা করছেন? নীলিমা তাড়াতাড়ি হাত সরিয়ে নিয়ে গম্ভীর হয়ে বলে, স্বর্গ না, এটা আমার রুম। আর আমি সেবা করিনি। আপনি আমার বিছানা নোংরা করেছিলেন, তাই পরিষ্কার করেছিলাম। উঠে যান এখন। মিথ্যে বলছেন। আপনার চোখের নিচে কালো দাগ বলছে আপনি সারা রাত ঘুমাননি। ম্যাডাম, স্বীকার করে ফেলুন না যে এই তেরা ছাত্রটাকে আপনি ভালোবেসে ফেলেছেন। কখনোই না। আমি শুধু আমার ছাত্রকে মরতে দিতে চাইনি। যান, ফ্রেশ হয়ে নিন। সকালবেলা নীলিমা আজ তার সবচাইতে প্রিয় গাঢ় নীল জামদানিটা পরেছেন। আজ ইউনিভার্সিটি সিন্ডিকেট মিটিং, যেখানে তার আর আর্যর সম্পর্কে বিচার হবে। টিনা তার তুরপের তাস সেই রাতের ছবি নিয়ে ডিন স্যারের রুমের সামনে প্রস্তুত, কিন্তু নীলিমা আজ রণচণ্ডী। টিনা যখনই নীলিমাকে দেখে হাসতে যাবে, নীলিমা গটগট করে গিয়ে টিনার সামনে দাঁড়ালেন। টিনা, আপনি ভাবছেন আপনার ওই সস্তা ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেল করবেন? আপনার ফোনে যা যা আছে সব এক্ষুনি ডিলিট করবেন, না হলে আপনার নামে সাইবার ক্রাইমে আর মানহানির মামলা আমি আজই করব।
আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? এই ছবির ডেন্সারকে দেখলে নীলিমা এক ঝটকায় টিনার ফোনটা কেড়ে নিলেন। টিনা চিল্লাতে গেল, কিন্তু নীলিমা ওনার চোখে চোখ রেখে এমন এক ধমক দিলেন যে টিনা চুপ হয়ে গেল। চুপ! আপনার মতো মেয়েদের জন্য শিক্ষক আর ছাত্রের পবিত্র সম্পর্ক কুলসিত হয়। আর শুনুন, আর্যের প্রতি আমার কোনো দুর্বলতা আছে কিনা সেটা আমার ব্যক্তিগত, কিন্তু ও আমার স্বামী, এটা মনে রাখবেন। মিটিং রুমে ডিন স্যার, আর্যর বাবা মিস্টার চৌধুরী আর অন্যান্য শিক্ষকরা বসে আছেন। নীলিমা ভেতরে ঢুকলেন। নীলিমা, আপনার বিরুদ্ধে অভিযোগ মারাত্মক। আপনি নৈতিকতা ভঙ্গ করেছেন। আর্য হঠাৎ মিটিং রুমে ঢুকে পড়ল, পরনে ব্ল্যাক স্যুট। নৈতিকতা কার জন্য স্যার? একজন স্বামী তার অসুস্থ স্ত্রীর পাশে থাকলে সেটা কি অনৈতিক, নাকি একজন স্ত্রী তার স্বামীর সেবা করলে সেটা অপরাধ? আর্য, তুমি ওকে স্ত্রী হিসেবে মেনে নিচ্ছ? আমি তো সিলেটে সেই রাতেই মেনে নিয়েছি বাবা, কিন্তু আজ বলতে এসেছি নীলিমা যদি এই ইউনিভার্সিটি থেকে বরখাস্ত হয় তবে আমি চৌধুরী গ্রুপের সব শেয়ার বিক্রি করে দিয়ে নীলিমাকে নিয়ে গ্রামে চলে যাব। আমি আর এই আভিজাত্যের লড়াইয়ে নেই। বাবা, তুমি কি তোমার ছেলেকে হারাতে চাও? আশাদ চৌধুরী নিজের ছেলে জেদা নীলিমার শান্ত মর্যাদা দেখে মাথা নিচু করলেন। তিনি বুঝলেন এই তারা ছেলেকে দমনের ক্ষমতা কারণেই। মিটিং শেষে সবাই চলে গেল। ফাঁকা অডিটোরিয়ামে নীলিমা আর আর্য মুখোমুখি। নীলিমা জানালার বাইরে তাকিয়ে আছেন। ম্যাডাম, আজ তো সবার সামনে আমাকে বাঁচালেন, কিন্তু আমার প্রশ্নটার উত্তর তো দিলেন না। আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন না? আর্য, আপনি কি জানেন আপনি খুব বিরক্তিকর? আপনি আমার কফি নষ্ট করেন, টুথপেস্টে মুখ খুলে রাখেন, আর সারাক্ষণ আমাকে রাগিয়ে দেন। সে তো জানি, কিন্তু ওই যে রাতে আমার মাথায় জলপট্টি দিচ্ছিলেন, তখন যে চুলে হাত বুলিয়ে দিলেন, ওটা কি ঘৃণা থেকে? নীলিমা আর্যর দিকে ঘুরে দাঁড়িয়ে ওনার শার্টের কলারটা ঠিক করে দিলেন। ভালোবাসি কিনা জানি না আর্য, তবে তোমাকে ছাড়া ঝগড়া করার মতো দ্বিতীয় কোনো মানুষ আমি খুঁজে পাচ্ছি না। এই তেরা ছাত্রটাই হয়তো আমার জীবনের সবচাইতে প্রিয় অঙ্ক, যা আমি মেলাতে চাই না, সারা জীবন সমাধান করতে চাই। আর্য নীলিমাকে এক নিবিড় আলিঙ্গনে জড়িয়ে ধরল। নীলিমা এবার আর বাধা দিলেন না। ওনার ইগো আজ হার মেনেছে এক অদ্ভুত মায়ের কাছে। 1 বছর কেটে গেছে। নীলিমা এখন ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান। আর্য পাশ করে এখন বাবার বিজনেস দেখছে, তবে তাদের প্রতিদিনের রুটিন বদলায়নি। সকালবেলা নীলিমা ড্রেসিং টেবিলের সামনে, আর্য এসে পেছন থেকে নীলিমার চুলে একটা লাল গোলাপ গুজে দিল। আর্য, গোলাপ কেন? অফিস যেতে দেরি হচ্ছে। ম্যাডাম, বউ যখন অফিসের বস হয় তখন জামাইয়ের একটু তো সুবিধা পাওয়াই উচিত। আজ অফিসে যাবেন না? চলুন, আজ আমরা সেই সিলেটে যাব যেখানে আমাদের জঙ্গল বিয়ে হয়েছিল। পাগলামি ছাড়ুন, আমার ক্লাস আছে। ক্লাস তো আমি নেব ম্যাডাম। আজ আমি আপনার ছাত্র হব, আর আপনি আমাকে পড়াবেন কিভাবে সারা জীবন এই তেরা জামাইকে সহ্য করতে হয়। নীলিমা হেসে ফেললেন। আর্যর গাল টেনে দিয়ে বললেন, আপনি সারা জীবন আমার তেরা ছাত্রই থেকে গেলেন আর্য। নীলিমা আর আর্য এই অসম, অদ্ভুত এবং ঝগড়াপূর্ণ সম্পর্ক প্রমাণ করল যে ভালোবাসা সবসময় শান্ত নদী নয়, কখনো কখনো তা উত্তাল সমুদ্রের মতো তেরামি আর বিদ্রোহের মাঝেই পূর্ণতা পায়। নীলিমা গাম্ভীর্য আর আর্যর ছেলে মানুষই মিলেমিশে একাকার হয়ে গেল এক চিরন্তন প্রেমের গল্পে।